আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু এই ক্লাসটা যেদিন আমরা নিচ্ছি আজকে, এখন আসলে উইন্টার, তো শীতকাল কিন্তু খুব ট্রিকি টাইম। অনেকেই হয়তো ক্লাসটা লাইভ দেখছেন না, হয়তো রেকর্ড দেখবেন, কারণ এখন যে টাইমটা এটা কিছুটা মানে হলিডে ভাইব দিচ্ছে। যাদের লাক্সারি আছে, যাদের কোনো ধরনের পারিবারিক জটিলতা নাই, ক্যারিয়ার নিয়েও অধিক রকমের প্যারা নাই, বা যারা জীবনটাকে আসলে কি বলবো, আসলে সহজভাবে দেখতে পছন্দ করেন, অন্তত এই সময়টায় তারা একটু তাদের রুটে ফিরে যেতে চান। তো যে যেখানে থাকুন না কেন, যেহেতু আপনি ক্লাসটি দেখছেন, তার মানে আপনার একটি জব প্রয়োজন। হ্যাঁ, শুধু একটি জব পাওয়ার জন্য সবকিছু বিসর্জন দিতে হবে ব্যাপারটি মোটেও এরকম না। তবে ভালো একটি জব নিশ্চিত করতে হলে আপনাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ধরনের আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এটা ফ্যাক্ট, হ্যাঁ। সো এগুলোকে মানে খুব বেশি মানে এমন কোনো প্রবলেম এটা না, বা এমন কোনো স্যাক্রিফাইস এটা না যেটা শুধুমাত্র আপনি একাই দিচ্ছেন, আর কেউ কখনো দেয় নাই। হ্যাঁ, তো এগুলো ভাববেন না, বরং যেটা একটা রেগুলার কাজ, সেটাই মনে রাখবেন। আজকে আমরা সামগ্রিকভাবে স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশনের জন্য আমাদের যে বেসিকটা প্রয়োজন, স্পেশালি আমরা, আমাদের অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা একটা জব এক্সামে রিটেন পার্টে, রিটেন ইংলিশ পার্টে, টু বি প্রিসাইজ, লিখিত ইংরেজি অংশে একটা ভালো মার্ক পেতে চাই। ভালো মার্কটা কেমন মার্ক? যে মার্কটা আমাদেরকে ওই পার্টিকুলার জবটা পাওয়ার দিকে এগিয়ে রাখবে, পাওয়ার জন্য এগিয়ে রাখবে, এরকম একটা মার্কস আমরা পেতে চাই। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বিভিন্ন প্রশ্নের প্যাটার্নের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের উত্তর করার কৌশল আমরা শিখেছি ইতিমধ্যে, বা সামনে আরো শিখবো। ধরেন আমরা যেমন লাস্ট ক্লাসগুলোতে আমরা রিডিং কম্প্রিহেনশন শিখলাম, রিডিং কম্প্রিহেনশনের পর আমরা সামারি শিখলাম, ঠিক আছে? সামারি বা প্রেসে শিখলাম। তো ওগুলার তো আলাদা এটিকেট আছে, তাই না? যে আমরা লেখার সময় কি কি মানে আমাদের মানে আসলে ডেকোরাম মেনটেন করতে হবে, আমরা কি কোন কোন ব্যাপারগুলোর প্রতি নজর দিব, কি কি স্ট্র্যাটেজিস গুলো আমরা অ্যাডাপ্ট করব। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। বাট দিন শেষে আপনি সকল ধরনের প্রশ্নের উত্তর করার কৌশল জানেন, আপনি অনেক স্মার্ট, আপনার অনেক ভালো ভোকাবুলারি আছে, কিন্তু আপনি একটা সার্থক ইংরেজি বাক্য রচনা করতে পারেন না। সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু এটা একটা পটেনশিয়াল রেড ফ্ল্যাগ না, ইটস মানে এটা পটেনশিয়াল না, ইটস অ্যান অ্যাকচুয়াল রেড ফ্ল্যাগ। অ্যাকচুয়াল রেড ফ্ল্যাগ মানে আপনার এই খামতিটার জন্য আপনি ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপ উত্তরের ক্ষেত্রে যতই বেশি কৌশলী হন না কেন, চূড়ান্ত ভাবে আপনার পক্ষে সফল হওয়াটা দুরূহ, বা প্লেন এন্ড সিম্পল ভাবে যদি বলি, অসম্ভব। যদি আপনার ইংরেজি বাক্য গঠনের মানে আপনার যে বেসিক দক্ষতাটা সেটাই না থাকে। আমরা আমাদের গাইডলাইন সেশন থেকে এই কথাটা বারবার মানে আপনাদের আমি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি একটা ভালো জব পেতে চাই, আমাদের স্পেসিফিক কয়েকটা জিনিস, তিনটা থেকে চারটা জিনিসের কথা আমি আপনাদেরকে মনে রাখতে বলেছি। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা। যেহেতু আপনি ইংরেজি ভাষায় উত্তর করবেন, তো ইংরেজি ভাষার উপর আপনার কতটুকু কমান্ড আছে সেটা মূলত আপনাকে একটা ভালো মার্ক এনে দিবে। দ্বিতীয়, এই ভাষাগত দক্ষতা বলতে বুঝিয়েছিলাম আপনাকে বেসিক গ্রামার ফর সেন্টেন্স ফরমেশন, অর্থাৎ একটা সার্থক ইংরেজি বাক্য রচনার জন্য যে বেসিক গ্রামার গুলো প্রয়োজন, টেন্সের ব্যবহার, পার্টস অফ স্পিচের ব্যবহার, বা লেটস সে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং স্পেলিং, একটা শব্দের সঠিক বানান, এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে আপনার লেখার মানটা, আমি গাইডলাইন ক্লাসে যেমন বলেছি, যে তুলনামূলক কম খারাপ কোয়ালিটিতে প্রবেশ করবে। এবং তুলনামূলক কম খারাপ কোয়ালিটির লেখা লিখে অনেকেই, অনেকেই বলবো না, আমি আমার মতো অধিকাংশ মানে চাকরি মানে কি বলবো, আসলে চাকরি প্রার্থীদের মধ্যে যারা সফল হয়েছে, তাদের মধ্যে মেজরিটি এই ক্যাটাগরিতে বিলং করে বিভিন্ন জব নিজের করে নিয়েছে। সো প্রথমত জবটা পাওয়ার জন্য আপনাকে ওই লেভেলটা টাচ করতে হবে। তো সেটার জন্য কোন কোন ভুলগুলো আপনার করা যাবে না, আমরা আসলে
আমাদের এই নেক্সট দুটো সেশনে আমাদের এই বেসিক্স ফর রাইটিং বলেন বা স্ট্যান্ডার্ড সেন্টেন্স ফরমেশন বলেন, যে ফরম্যাটে বলেন, আমরা সেই সকল জায়গাগুলা নিয়ে কথা বলার চেষ্টা করব। ঠিক আছে? এর মধ্যে যারা এর আগে অনেক আগে থেকে আমার ক্লাস করছেন, তো একটা কন্টেন্ট দেখবেন যে হ্যাঁ এগুলো নিয়ে আমি আগে কথা বলেছি, বাট সেগুলোর উপস্থাপনাটা হবে এখন একদম মানে সামারাইজড ওয়েতে। আর ওয়াইল টকিং অ্যাবাউট সামারি, আমি লাস্ট ক্লাসে অনেক কথা বলেছিলাম, কথা টথা বলে সকলভাবে সবকিছু আপনাদের ব্রিফ করার পর আমি একটা কথা আপনাদের মেনশন করতে ভুলে গিয়েছিলাম, সেটা আমার মনে পড়লো। সেটা হচ্ছে যখন আপনারা সামারি বা মেইন আইডিয়া লিখবেন, মূল প্যাসেজের মধ্যে যদি সংখ্যাগত অর্থাৎ কোনো নিউমেরিক্যাল কোনো টার্ম থাকে, কারণ 1972 সালে জিডিপি ছিল এত, এত পার্সেন্টেজ, 1975 সালে হয়েছে এত, 80 সালে এত, 90 সালে এত, 96 সালে এত, 2001 সালে এত, হ্যাঁ 2020-এ এত, এই যে একটা একটা প্যাসেজের মধ্যে এরকম প্যাসেজ খুব কম পাবেন, কিন্তু কিছু প্যাসেজের মধ্যে দেখবেন সংখ্যা ভিত্তিক, হ্যাঁ, বা সংখ্যাগত বিভিন্ন মান দেওয়া থাকবে। তো যখন সামারি লিখতে হয়, সামারি লেখার সময় এই ধরনের সংখ্যাগত ব্যাপারগুলাকে, সংখ্যাগত বর্ণনাকে অ্যাভয়েড করতে হয়, অর্থাৎ সংখ্যা দিয়ে বর্ণনাগুলোকে অ্যাভয়েড করবেন। যেমন ধরেন প্যাসেজের মধ্যে বলা আছে 2020 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ ছিল কথা কথা বা বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল, লেটস সে ফর এক্সাম্পল, আমি এমনি উদাহরণস্বরূপ বলতেছি যে 2020 সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল $2500। আর 2000 সরি, ধরেন তো বলা হলো যে 2000 সালে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম ছিল $900, আর 2024 সালে এসে সেটা হচ্ছে $2800। এটা ধরেন প্যাসেজে লেখা আছে যে 2009 সালে ছিল 900, 2024 সালে এসে এটা হয়েছে $2800 বা $2700। এই জিনিসটা যদি আপনি সামারিতে লিখতে যান, আপনি লিখবেন যে ফ্রম 2009 টু 2024, এটা লিখতে পারেন, বা আপনি লিখতে পারেন ইন দ্য পাস্ট 15 ইয়ার্স, গত 15 বছরে, হ্যাঁ, দ্য পার ক্যাপিটা ইনকাম হ্যাজ বিকাম থ্রাইস। আপনি এভাবে বলতে পারেন, বা আপনি বলতে পারেন দ্য পার ক্যাপিটা ইনকাম হ্যাজ ইনক্রিজ টু ফোল্ড, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তো এরকম তো সংখ্যা ভিত্তিক যে বর্ণনাগুলো আছে, এগুলা সামারির মধ্যে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এটা আমাদের লাস্ট ক্লাসের কথা, কিন্তু ক্লাস শেষ করে কি যেন অ্যাটেনশন দিয়ে কোনো একটা বই পড়তেছিলাম বোধহয়, তখন মানে হুট করে এই জিনিসটা মনে পড়ছে যে এই কথাটা তো আপনাদের সাথে শেয়ার করি নাই, সবকিছুই বলেছি, উজাড় করে দিয়েছি, তো ওই কথাটা বলা হয় নাই। তো এই বিষয়টা আপনার একটু মাথায় রাখবেন। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো আজকের সেশনটা মূলত যারা আপনারা প্রপার কি বলবো ইংলিশে কমিউনিকেট করতে পারেন, প্রপার ইংলিশ বলবো না, লিস্ট ইংলিশ কমিউনিকেশনে যাদের কোনো ধরনের জড়তা নেই, আপনি এটা যে কোনো ভাবেই হতে পারে, আপনার ইংলিশ রিডিং হ্যাবিট হয়তো খুব ভালো, বা আপনি অনেক বেশি ইংরেজিতে পড়েছেন, মানে ইংরেজি সাবজেক্টে পড়েছেন সেটা বলি নাই, মানে ইংরেজি ভাষাটার কথা বলেছি। অথবা ইংলিশ আপনার লিসেনিং হ্যাবিট অনেক, মানে আপনার লিসেনিং এর হ্যাবিট আছে, আপনি প্রচুর ইংলিশ শুনেন। এটা কিভাবে শুনেন? এটা আপনি বিভিন্ন টিভি সিরিজ দেখে হতে পারে, বিভিন্ন পডকাস্ট দেখে হতে পারে, হুম, বিভিন্ন ভ্লগ দেখে হতে পারে, হতে পারে, সময়ের সাপেক্ষে চেঞ্জ হয় বিভিন্ন জিনিস। তো যাদের এই হ্যাবিট গুলো আছে তাদের জন্য ক্রুশাল, তাদের জন্য এই ব্যাপারগুলো ক্রুশাল না, ব্যাপারটা এরকম না, তাদের জন্য ক্রুশাল, কারণ এখানে আমরা সেই ফ্রিকোয়েন্টলি মেড মিস্টেকস, আমি যেটাকে বলি, এটা বলতে পারেন যে এই টার্মটা আমি প্রয়োগ করি প্রায়, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্টলি মেড মিস্টেকস, এফএমএম, অর্থাৎ যে ভুলগুলা অধিকাংশ জব প্রত্যাশী তার লিখিত খাতায় করে থাকে, সেই কিছু বড় বড় ভুলগুলোর সাথে আপনাকে আজকে আমি একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ, যাতে করে আপনার লেখাটার মধ্যে আরো ফ্লুইডিটি আসে, আপনার লেখাটা আরো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত হয়। এখন একটা বাক্যে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, এই বেসিক কম্পোনেন্ট গুলোকে যদি আপনি না চিনেন, তাহলে এই ক্লাসগুলো বা এই রিটেন প্রোগ্রাম থেকে আপনি কোনোভাবে উপকৃত হবেন না। কারণ আমরা তো এতটাই আবার মানে শুরু থেকে শুরু করতে পারি না, একটা বাক্যে সাবজেক্ট কে, একটা বাক্যে অবজেক্ট কে, এগুলো না শিখলে তার আপনি প্রিলিমিনারি পার হতে পারেন নাই। ঠিক আছে? তো এইটুকু নলেজ লিস্ট আপনার আছে, এটুকু আমরা ধরে নিতেই পারি। ঠিক আছে? সো বেসড অন দ্যাট আমরা দুটো সেশনে কথা বলবো। তো আজকের সেশনে আমরা একটা পার্ট কভার করব, পরবর্তী সেশনে আরেকটা পার্ট কভার করব, এবং
এই সংক্রান্ত কন্টেন্ট আপনাদের গুগল ড্রাইভে আপলোড করা থাকবে, যেগুলো দেখে আপনারা আরো এই ভুলগুলো সম্পর্কে আরো কেয়ারফুল হতে পারবেন। বরাবরের মতোই আমরা আমাদের যে কোনো লার্নিংটাকে প্র্যাকটিক্যাল করার জন্য বা আমাদের লার্নিংটার প্র্যাকটিক্যালিটিটা বাড়ানোর জন্য আমরা যে কন্টেন্ট গুলো শিখবো চেষ্টা করব সব থেকে গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের প্রেক্ষিতে বলি বা যে কোনো সময়ের প্রেক্ষিতে বলি, যে বিষয়গুলোর সাথে রিটেনের প্রায় সকল বিষয় ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়গুলোর আলোকেই আমরা ইংরেজি বাক্য তৈরির বা সঠিক ইংরেজি বাক্য তৈরির ক্ষেত্রে আমাদের যে অন্তরায়গুলো আছে, যে হার্ডেলস বা যে চ্যালেঞ্জেস গুলো আছে, সেগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে? এবং আমাদের মেইন টার্গেট কি? মেইন টার্গেট হচ্ছে এখানে যে ভুলগুলো আমরা দেখবো, এই ভুলগুলো আমাদের লেখার মধ্যে করা যাবে না। আবার এই বেসিক ক্লাসের মাধ্যমে আমরা কিছু বাক্য আত্মস্থ করব। ঠিক আছে? এই কথাটা আমি সবসময়, অনেকে আছেন যারা পূর্বে থেকে আমার ক্লাস করতেছেন, যারা একটু লং কোর্সে ছিলেন, সেই জায়গাটাতে আমরা এই কথাগুলো আগে বলেছি। যে প্রথম এই স্লাইডটা আপনারা দেখেছেন, কি বলেছি? যে মেজর প্রবলেমস ফর ক্যান্ডিডেটস, প্রার্থীদের জন্য একটা বড় সমস্যা কি? দে ক্যান নট রাইট কারেক্ট ইংলিশ সেন্টেন্সেস, তারা সঠিক ইংরেজি বাক্য লিখতে পারে না। অধিকাংশের জন্য এটা সত্য। আপনি বিশেষ প্রিলি 3 বার পাশ করছেন মানে এই না আপনি ইংরেজিতে সঠিক বাক্য লিখতে পারবেন। এটা দুঃখজনক হলেও সত্য যে প্রিলি পাশ করা মানেই সে ইংরেজিতে সঠিক বাক্য লিখতে পারে, ব্যাপারটা মোটেও এরকম না। এন্ড আরেকটা প্রবলেম বলেছে যে দে ক্যান নট এক্সপ্রেস হোয়াট ইউ অলরেডি নো। আপনি একটা বিষয় জানেন, তো সেই বিষয়টা আপনি জানলেন, আপনার মনের ভেতরে লাড্ডু ফুটতেছে, তাহলে তো লাভ হবে না। আপনাকে আপনার জানা বিষয়টা যিনি আপনার খাতাটা মূল্যায়ন করছেন, অর্থাৎ যিনি আপনার খাতাটা পড়বেন, ওই রিডার পর্যন্ত পৌঁছাতে পারতে হবে। তাহলে এই দুইটা সমস্যা কোর প্রবলেম, যে কোর প্রবলেম গুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি বা কোর প্রবলেম গুলো ওভারকাম করতে পারি, তাহলে আমরা আমাদের রাইটিং এ মোটামুটি নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরিতে অন্তত প্রবেশ করতে পারবো। দারিদ্র সীমাটা আমরা পার করতে পারবো। আগে না দারিদ্র সীমা পার করতে হবে, তারপর না আমরা উন্নত হব। হ্যাঁ, বা উন্নয়নশীল হব, উন্নয়নশীল থেকে উন্নত হব। তো দারিদ্র সীমাটাকে দূর করতে হবে ভাই। তো এগুলো হচ্ছে আমাদের লেখার মানের দারিদ্র সীমা বা অতি দারিদ্র সীমা দূরীকরণের উপায়গুলা। এগুলা ধীরে ধীরে, এগুলো যত ধীরে ধীরে কনসিস্টেন্টলি আপনি এগুলা এক্সিকিউট করতে পারবেন, এগুলোর মধ্যে যখন আপনার কখনোই ভুল হবে না, বছরের পর বছর আপনি সুনির্দিষ্ট সূচক গুলা অর্জন করবেন, তখন ধীরে ধীরে আপনি উন্নয়নশীল, তারপর ধীরে ধীরে উন্নত দেশের দিকে এগিয়ে যাবেন। ঠিক তেমনি লেখার মানের ক্ষেত্রেও আপনি অতি দারিদ্র থেকে দরিদ্র, দরিদ্র থেকে তারপর মনে করেন যে কি ডেভেলপিং, তারপর ধরেন আপনার ডেভেলপড, এই পর্যায়গুলো আপনার লেখার মানকে ওই ধাপে আপনি নিতে পারবেন। অনেক গালগপ্প হয়েছে। তো এখন বেসিক্যালি পরীক্ষার রাইটিং বলতে আপনাকে বুঝতে হবে আপনার এখানে কিন্তু আপনি যে রাইটিংটার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এই রাইটিংটা এবং এখন যে রাইটিংটা আপনি শিখতেছেন, এবং আপনি যদি লেটস একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কোনো একটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এক্সাম দেন, ধরেন আপনি যদি আইএলটিএস এ পার্টিসিপেট করেন, ঠিক আছে, আপনার আইএলটিএস বলেন আর হচ্ছে আপনার, হ্যাঁ, আইএলটিএস বলেন আর হচ্ছে আপনার কি নিজের এই জব লার্নিংটা বলেন, দুইটা কিন্তু আসলে দুই জিনিস। আপনাকে এটুকু বুঝতে হবে। হ্যাঁ, দুটো দুই জিনিস। তো আমরা ফোকাস করবো, যে বললাম প্র্যাকটিক্যালিটির দিকে ফোকাস করব। তো সেই প্র্যাকটিক্যালিটির জায়গা কি, যে আমাদের আসলে কোন জায়গাগুলোতে সবচেয়ে বেশি নজর দিতে হবে। প্রথমত স্ট্যান্ডার্ড মোটামুটি মানের একটা ইংরেজি বাক্য সঠিকভাবে যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের জন্য সব থেকে ক্রুশাল হচ্ছে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস সম্পর্কে আইডিয়া থাকা, সঠিক পার্টস অফ স্পিচ এর ব্যবহারগুলো আমরা জানতে পারা। অর্থাৎ একটা শব্দের তো পার্টস অফ স্পিচ এর বিভিন্ন রূপ আছে, তাই না? তাহলে আপনি বললেন লেটস সে, আমি একটু পরে পরে দেখাচ্ছি, ধীরে ধীরে দাঁড়ান, পয়েন্ট যাবো। তো একটা শব্দের মানে ভিন্ন ভিন্ন কিন্তু পার্টস অফ স্পিচের কিন্তু রূপ থাকে, তাই না? এক হচ্ছে ধরেন এবল, আর একটা হচ্ছে ধরেন এনেবল। তো দুইটা কিন্তু দুই ধরনের কি পার্টস অফ স্পিচ। তো এরকম একটা বাক্যে আমরা একটা শব্দ প্রয়োগ করতে পারতেছি মানে এই না বাক্যটা সঠিক হয়ে যাচ্ছে। ওই শব্দটা সঠিক পার্টস অফ স্পিচে প্রয়োগ হচ্ছে কিনা এটা আমাদের নিশ্চিত করতে হবে। মোস্ট ক্রুশাল হচ্ছে মূলত এই উপরের তিনটা জিনিস, এই তিনটা জিনিস। হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা আপনারা প্রিলিমিনারি ফেজে পড়ে এসেছেন, এই ব্যাপারটা আপনাদের নিশ্চিত করতে পারতে হবে। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে ভালো পারার জন্য আমি আপনাদের বলেছি আপনাকে একটা ইংরেজি সার্থক বাক্যের গঠনগতভাবে একটা ইংরেজি বাক্য কিন্তু মূলত 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তো এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, এদের বেসিক স্ট্রাকচারটা এবং এদের ট্রান্সফরমেশনটা অর্থের পরিবর্তন না করে এক রূপ থেকে অন্য রূপে
মানে যে রূপান্তরটা আছে, এটা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, এট দ্য সেম টাইম যে কোনো লিখিত পরীক্ষার জন্য কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। যেমন রিডিং কম্প্রিহেনশনে কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে আমি কিন্তু বলেছি এটা খুবই ভাইটাল রোল প্লে করবে। এবং তারপর ধীরে ধীরে অ্যাডভান্স কিছু মডিউল আছে। যেমন আমরা একটা বাক্যে যখন আমরা ভ্যারিয়েশন আনতে চাইবো, আগে হচ্ছে এগুলো অর্জন করার পরে গিয়ে তখন আমরা আরো বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, রিডান্ডেন্সি, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। তো এগুলো নিয়ে কিছু কিছু জিনিস যেগুলো আমাদের অবশ্যই মনে রাখা উচিত, সেগুলোর কিছু আইডিয়া আজকে আমরা জেনারেট করার চেষ্টা করবো দুটো সেশনে, আজকে এবং আজকের পরবর্তী যে সেশনটা হবে। প্রথমত হচ্ছে আমরা দেখেন ফার্স্টে যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে, আমরা বাংলায় পড়েছি ব্যাপারটা এরকম। তো ইংরেজির ক্ষেত্রে একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই কি এক একটি পার্টস অফ স্পিচ, তাই না? এখন পার্টস অফ স্পিচ গুলোর কথা যদি আমরা বলি, একটা বাক্যে একটা শব্দের প্রয়োগ হচ্ছে, সেই শব্দটা কিন্তু তার সঠিক পদে প্রয়োগ হতে হবে, ঠিক আছে? এখন বললেন যে তুমি অনেক সৌন্দর্য, আপনি বাংলায় বললেন যে কি ফুলটি অনেক সৌন্দর্য, এটা কিন্তু বাক্য হলো না, কারণ সৌন্দর্য শব্দটি বাক্যের মধ্যে সঠিক পদ হিসেবে ব্যবহার হয় নাই। আপনি যদি বলতেন ফুলটি অনেক সুন্দর, তাহলে আপনার এটা একটা সঠিক বা সার্থক বাক্য হতো। তাহলে দেখেন সুন্দর কথাটি এবং সৌন্দর্য, সৌন্দর্য কথাটি কি একটি কি বিশেষ্য, কিন্তু সুন্দর শব্দটি কি একটি বিশেষণ, তাই না? বাংলায় যদি বলি, এগুলো তো বুঝেন ভাই, আপনারা অনেক স্মার্ট, আমি এত স্মার্ট ছিলাম না, এই জন্য আমি একটু কোট টপ মানে একদম বেসিক থেকে কথাগুলো বলতে পছন্দ করি। সো দেখেন, আপনি সঠিক পদের ব্যবহার যদি আপনি না করেন, তাহলে বাক্যটা কিন্তু অর্থবোধক হবে না। তো ইংরেজি বাক্যের ক্ষেত্রে আমাদের কিন্তু সেই ব্যাপারগুলা দিকে নজর রাখতে হবে। তা আমি যেটা বিশ্বাস করি, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। যেমনটা কি, যখন ধরেন আপনি টেন্সের উদাহরণ শিখেছেন, টেন্স পড়েছেন, এই আপনি কম্পাউন্ড সেন্টেন্স শিখি আমরা প্রথম একটা এক্সাম্পল দিয়ে, সবার আগে আমরা এরকম শিখি, হি ইজ পোর বাট অনেস্ট, খুব কমন একটা বাক্য। সে দরিদ্র কিন্তু সৎ, এই বাক্যটা এমনিতে টেকনিক্যালি কারেক্ট হইলেও এটা দেয়ার সামথিং ভেরি রং উইথ দিস সেন্টেন্স। হ্যাঁ, এই বাক্যের যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, যে গরিব মানুষ মানে কি সৎ হতে পারে না? পারে। বাট এবার আমি যেটা বলার চেষ্টা করছি, যে এই বাক্যটা কিন্তু আপনি কখনো ভুলেন না। কেন ভুলেন না? কারণ কম্পাউন্ড সেন্টেন্সের যখন আপনি গঠন শিখেছেন, হ্যাঁ, তখনই দেখা গেছে আপনি এই বাক্যটা দিয়ে শিখেছেন, সে কি গরিব কিন্তু সৎ। এই বাক্যটা দিয়ে যেহেতু শিখেছেন, এই বাক্যটা কিন্তু সবসময় আপনার মনে গেঁথে গিয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যখন একটা রিটেন এক্সামে পার্টিসিপেট করতেছেন, এই বাক্য কিন্তু অ্যাকচুয়ালি আপনার কোথাও লেখা লাগে না বা প্রয়োজন পড়ে না। তা আমরা কি করব, আমরা এই বেসিক লার্নিং এর যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে আমরা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো থেকে বা যে টপিক গুলো থেকে আমাদের মূল এক্সামের প্রশ্ন আসতে পারে, এটা হোক ফোকাস রাইটিং, হোক ট্রান্সলেশন, হোক রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে, সেই জায়গাগুলো থেকে, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা বেসিক লার্নিংটাও যদি ওই টপিকের উপর বাক্যগুলা দিয়ে দিয়ে শিখি, তাহলে কিন্তু ওই টপিক গুলো আমাদের আত্মস্থ হয়ে যাবে, যেমনটা আমাদের এই হি স্পোর বাট অনেস্টটা হয়ে আছে। তো আসেন প্রথমে আমরা আজকে পার্টস অফ স্পিচের কিছু মিস ইউজের ব্যাপারটা দেখি। এই পুরো মানে বেসিক সেন্টেন্স মেকিং এর পুরো কন্টেন্টটার, মানে আপনারা যারা পূর্বে থেকে ক্লাস করছেন, আপনাদের অনেক নোট ইতোমধ্যে দেয়া আছে আমাদের। রিসেন্টলি যাদের আমরা পড়ানো শুরু করেছি, আপনাদের জন্য টেনশন নেই, আপনাদের গ্রুপগুলোতে ড্রাইভ লিংকে যে ড্রাইভটা দেওয়া আছে, গুগল ড্রাইভ, এখানে পরবর্তী ক্লাসটা নেক্সট ক্লাসের পর এগুলা বিস্তারিত পিডিএফ আপনাদের কাছে চলে যাবে, যেগুলো দিয়ে আপনারাও জিনিসগুলোকে আরো কি করতে পারবেন, আরো প্র্যাকটিস করতে পারবেন, বা আরো দেখতে পারবেন, আরো আইডিয়া জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আমরা এক একটা সমস্যা নিয়ে এক এক ধরনের উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত ধরেন আমরা যেটা বলছি, পার্টস অফ স্পেসের কারেক্ট ব্যবহার নিয়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, খুব সিম্পলিস্টিক ওয়ে, খুব সিম্পল ওয়েতে, আমরা টপিক হিসেবে নিলাম মব লিঞ্চিং বা মব জাস্টিস। হ্যাঁ, উত্তেজিত জনতা কর্তৃক কি আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, বিচার ব্যবস্থার উপর যে কি আস্থাহীনতার যে বহিঃপ্রকাশ, একটা সোসাইটিতে ললেসনেস বা আপনার লিগ্যাল ইনস্টিটিউশনের প্রতি ল্যাক অফ ট্রাস্ট, বা এটার যে কি, এটার যে এক্সাম্পল সেটা হচ্ছে মব লিঞ্চিং বা মব জাস্টিস, তাই না? তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের রাইটিংও আসতে পারে, ট্রান্সলেশন আসতে পারে, আমাদের কি ধরেন আমাদের রিডিং কম্প্রিহেনশন আসতে পারে, আমাদের মূল প্যাসেজ আসতে পারে বিসিএস পরীক্ষা এটা নিয়ে, তো এটা নিয়ে আমাদের আমাদের লেটার টু দা এডিটরও লেখা লাগতে পারে।
তো যে কোনো কিছু আসতে পারে। তো আগে তো এই কোর বিষয় সম্পর্কে আমাদের কিছু নলেজ লাগবে। তো নলেজ জেনারেশনের ক্লাস আপনাদের কারো কারো হয়ে গিয়েছে, আবার কারো কারো হচ্ছে আমরা নলেজ জেনারেশন ক্লাসটা সামনে নিব। কারণ হচ্ছে আমাদের মডিউলস গুলা কিন্তু সেম। তো সেই জায়গার প্রেক্ষিতে যদি বলি আমরা এখানে, তো দেখেন আমরা টপিক নিয়েছি, আমরা এখানে শিখবো পার্টস অফ স্পিচের কারেক্ট ব্যবহার। কিন্তু আমরা ওই ওই যে কি হি গোস টু স্কুল, হ্যাঁ, আই গো টু স্কুল, আই এম পোর, আই এম অনেস্ট, এই টাইপের মানে লুতুপুতু টাইপের বাক্য দিয়ে কিন্তু আমরা শিখবো না। আমরা শিখবো কি দিয়ে? আমরা শিখবো এমন বিষয়গুলো দিয়ে যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, যে বিষয়গুলো সম্পর্কে একটা বাক্য উদাহরণের উসিলায়ও যদি আমরা পড়ি এবং এটা যদি আমাদের মনে থাকে, সেইটা আমাদের পরীক্ষায় গিয়ে একটা লাইন লিখতে সাহায্য করবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? দেখেন আমরা একটা বাক্য লিখতেছি, মব জাস্টিস ইজ এ ডেঞ্জারাস প্র্যাকটিস, মব জাস্টিস ইজ এ ডেঞ্জারাস প্র্যাকটিস দ্যাট থ্রেট দ্য রুল অফ ল ইন বাংলাদেশ। তাহলে বলা হলো মব জাস্টিস হচ্ছে খুব ভয়ঙ্কর একটা কি চর্চা বা খুব ভয়ঙ্কর একটা বিষয়, যেটা বাংলাদেশের আইনের শাসনের জন্য হুমকি স্বরূপ। মব জাস্টিস বাংলাদেশের আইনের শাসনের জন্য হুমকি স্বরূপ। ঠিক আছে? তাহলে দেখেন এখানে এই যে যে শব্দটা আমরা দিয়েছি, মব জাস্টিস ইজ এ ডেঞ্জারাস প্র্যাকটিস দ্যাট থ্রেট, এই থ্রেট শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি এই বাক্যে ব্যবহার হচ্ছে ভার্ব হিসেবে। ক্রিয়া দ্যাট থ্রেট, যেটা কি হুমকি দেয় বা যেটা হুমকি হিসেবে কাজ করে। কিসের জন্য হুমকি হিসেবে কাজ করে? দ্য রুল অফ ল। অ্যাকচুয়ালি এখানে আমরা থ্রেট শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা উচিত ছিল। তা আমরা কিন্তু এখানে থ্রেট থ্রেট শব্দের প্রপার বাংলা মিনিং কি? হুমকি। হুমকি, হুমকি কিন্তু একটা নাউন। হুমকি শব্দটা কি? নাউন। ঠিক আছে? আর হুমকি দেয়া মানে কি? ভার্ব, তাই না? তো হুমকি, এখানে যে থ্রেট শব্দটা আছে আমাদের এখানে কিন্তু শব্দ কি এটা জানি না, কিন্তু এখানে একটা ভার্ব হওয়ার কথা ছিল। কারণ এখানে সাবজেক্ট কি? মব জাস্টিস হচ্ছে আমাদের এখানকার সাবজেক্ট। মব জাস্টিস কি করছে? রুল অফ ল, বাংলাদেশের আইনের শাসনকে হুমকি দিচ্ছে। আইনের শাসনকে হুমকি দিচ্ছে, তাহলে এখানে অবশ্যই আমাদের একটা ভার্ব ব্যবহার করতে হবে। কিন্তু এখানে আমরা ব্যবহার করে ফেলেছি নাউন, এটা কিন্তু একটা ইনকারেক্ট প্র্যাকটিস। এই যে আমি বলে ফেলেছি এখানে কি কি হবে? ভার্ব হবে ইনস্টেড অফ নাউন। আমরা দিয়ে ফেলেছি নাউন, কিন্তু এখানে হইতে হবে কি? ভার্ব হইতে হবে। তাহলে এই বাক্যটা যদি সঠিক রূপ আমরা চিন্তা করি কেমন হইতো? মব জাস্টিস ইজ এ ডেঞ্জারাস প্র্যাকটিস দ্যাট থ্রেটেন্স, দ্যাট থ্রেটেন্স, এই থ্রেটেন মানে কি? হুমকি দেয়া। থ্রেটেন মানে হুমকি দেয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে মব জাস্টিস ইজ এ ডেঞ্জারাস প্র্যাকটিস, আমার হচ্ছে কি মব জাস্টিস হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয় যেটা কি করে? দ্যাট থ্রেটেন্স, যেটা কিনা হুমকি দেয়। কাকে হুমকি দেয়? দ্য রুল অফ ল ইন বাংলাদেশ, বাংলাদেশের আইনের শাসনকে। ট্রান্সলেশন করার সময় কি করবো এটা পরের জিনিস, ভাবানুবাদ, ওইটা এখানে মেশানো যাবে না। কিন্তু বেসিক কনসেপ্ট থেকে আমাদের এখানে একটা ভার্ব হবে, কিন্তু আমরা দিয়ে ফেলেছিলাম কি? নাউন। তাহলে ভার্বের জায়গায় আমরা নাউন বসিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা নাউন ভার্ব দিয়ে কিন্তু জিনিসটাকে কারেক্ট করে দিলাম। তাহলে দেখেন এইভাবে আমরা কিন্তু একটা শব্দের পার্টস অফ স্পিচ জনিত যে ব্যবহারগুলো আছে সেই অপব্যবহারগুলো থেকে আমাদের কি হইতে হবে? আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। দেখেন আরেকটা বাক্য দিচ্ছি এখানে আমরা, দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন। এখানে ইচ্ছা করে আরেকটা পার্ট লিখেছি। এই পার্টগুলো হচ্ছে কিছু প্রবলেম ভার্বস আছে, আপনারা প্রিলিতে পড়েছেন, মনে আছে? যারা প্রিলির প্রিপারেশন নিয়েছেন, প্রবলেম ভার্বস একটা আইটেম ছিল, রাইজ, অ্যারাইজ, এফেক্ট, ইফেক্ট। অ্যাকচুয়ালি এগুলো প্রবলেম ভার্ব না, এগুলো আপনি বলতে পারেন এরা হয়তো ভার্ব, বাট এদেরকে আমরা বলি মূলত প্রবলেম ওয়ার্ডস। কিছু শব্দ আছে যারা প্রায় সমোচ্চারিত শব্দ, এট দ্য সেম টাইম প্রায় একই বানানের শব্দ বা প্রায় কাছাকাছি বানান বিশিষ্ট শব্দ, কিন্তু এদের অর্থগত কিছু ভিন্নতা থাকে। তো ওইরকম কিছু শব্দের প্রয়োগ আমরা দেখিয়ে দিচ্ছি। দেখেন, দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন, দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন, অপতথ্য বা ভুল তথ্যের যে ছড়িয়ে পড়াটা, ক্যান ইফেক্ট অ্যান ইনক্রিজ ইন মব ভায়োলেন্স, এটা কি করতে পারে? এটা মব ভায়োলেন্স বা আমার হচ্ছে এই উত্তেজিত জনতা কর্তৃক যে কি আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এই প্রবণতাটাকে কি করতে পারে? প্রভাবিত করতে পারে। এখন দেখেন এফেক্ট শব্দটা হচ্ছে ভার্ব, এটা মানে কি? প্রভাবিত করা, প্রভাবিত করা। কিন্তু এই ইফেক্ট শব্দটা কিন্তু কি? এটা কোন পার্টস অফ স্পিচ বলেন? আপনি কি শুনতে পাচ্ছেন? जी सर। বলেন ইফেক্টটা কি? ইফেক্টের বাংলা হচ্ছে প্রভাব। ইফেক্টের বাংলা হচ্ছে প্রভাব। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি দিবে?
দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন, অপতথ্যের ছড়িয়ে পড়া, এটা কি করে, প্রভাবিত করে, অর্থাৎ আমাদের এখানে ভার্ব লাগবে, এজন্য এখানে ইফেক্ট না হয়ে কোনটা, এফেক্ট হবে, এফেক্ট, দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন ক্যান এফেক্ট। ওকে, এই বাক্যটাকেই যদি আমরা আবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কনসেপ্টে পড়তাম, তখন বলতাম দেখেন এখানে এফেক্ট হচ্ছে, কারেক্ট অ্যান্সার কি তাহলে, এখানে এফেক্ট করতে হবে। যদি এখানে আমরা ক্যান, এই মডাল ভার্বটা যদি না দিতাম, এখানে যদি ক্যান না থাকতো, ধরেন দ্য স্প্রেড অফ মিস ইনফরমেশন, তাহলে তার সঠিক বাক্য হতো, কিন্তু তখন কিন্তু এফেক্ট দিতে পারতাম না, কি দিতে হইতো, এফেক্টস দিতে হইতো, তাই না? রাইট ফর্ম ভার্বস পড়েন নাই? जी सर। সরি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো পড়েছেন। এখানে কোন জিনিসটা প্রভাবিত করে, অপতথ্যের ছড়িয়ে পড়া, অপতথ্যের ছড়িয়ে পড়াটাকে কি গোনা যায়, গণনা করা যোগ্য কোনো কাজ এটা বা ঘটনা? नाउन। তাহলে যে যে জিনিস গণনা করা যায় না সে কখনো প্লুরাল ভার্ব নিতে পারে না, সে নেয় সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব মানে কি, ভার্বের শেষে এস বা এস যোগ হওয়া, এটুকু তো আমরা জানি নাকি? আচ্ছা, ওকে, খুব ভালো কথা। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় আনতে হবে। দেখেন আমরা জেনারেশন জি নিয়ে একটা বাক্য লিখছি। জেনারেশন জি আর হাইলি অ্যাডাপ্ট উইথ টেকনোলজি, মেকিং দেম ডিফারেন্ট ফ্রম ওল্ডার জেনারেশনস। আমরা মূলত বলতে যাচ্ছি জেনারেশন জি কি, তারা প্রযুক্তির সাথে কি, বলেন, প্রযুক্তির সাথে সহজেই মানানসই, বা প্রযুক্তির সাথে তারা সহজেই কি, খাপ খাইয়ে নিতে পারে। হ্যাঁ, খাপ খাইয়ে নিতে পারে, বা বাক্যের মানে প্রায়োগিক অর্থ, এখানে তো আমরা আগে ওয়ার্ড দিয়ে শিখতেছি, তাহলে এখানে আমাদের আক্ষরিক ভাবে দেখতে হবে, তার আক্ষরিক ভাবে বোঝানোর চেষ্টা করতেছি। হাইলি, এই শব্দটা কি বলেন তো, হাইলি এই শব্দটা কি একটা অ্যাডভার্ব নাকি? জি। একটা অ্যাডভার্ব বেসিক্যালি মডিফাই করে কাকে, সে তো নাউন বা প্রোনাউন ছাড়া সকল ধরনের পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, তাই না? जी सर। কিন্তু সব থেকে বেশি মডিফাই করে কে, সে কাকে করে, সে অ্যাডজেক্টিভ কে করে, ভার্ব কে एडजेक्टिव করে, এই वर्ब। দুটাকে সবচেয়ে বেশি করে, তাই না? করতে जी পারে सर। নাউন প্রোনাউন ছাড়া সবকিছুকেই, সম্পূর্ণ বাক্যকেও করতে পারে। তো সাধারণত সব থেকে বেশি আমরা প্রভাবিত করতে দেখি কাকে, মডিফাই করতে দেখি কাকে, এই দুটো জিনিসকে, তাই না? তাহলে এখানে দেখেন অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে কি, অ্যাডাপ্ট মানে কি, সক্ষম নাকি, নাকি এখানে সক্ষম, নাকি এইটা মানে সক্ষম, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট মানে হচ্ছে দক্ষ, আর এটা খাপ খাওয়ানো, যেটা এ আছে। গুড। তাহলে অ্যাডাপ্ট মানে হচ্ছে খাপ খাওয়ানো। তাহলে দেখেন জেনারেশন জি আর হাইলি অ্যাডাপ্ট উইথ টেকনোলজি, তাহলে এখানে আমরা কি করে ফেলেছি, বলেন? रिडंडेंसी। রিডান্ডেন্সি, এখানে আমাদের পার্সিভিসের অপপ্রয়োগ হয়ে গেছে। জেনারেশন জি হচ্ছে প্রযুক্তির সাথে কি, তারা মানানসই, হ্যাঁ, তারা প্রযুক্তির সাথে মানানসই, প্রযুক্তির সাথে তারা সহজে, আমরা যদি বলতাম বাংলায় বললে এখানে ট্রান্সলেশনের ভাবানুবাদ টানা যাবে না, তাহলে যদি আমরা হাইলি দেই, হাইলি অ্যাডাপ্ট না দিয়ে আমাদের কি দিতে হবে, অ্যাডাপ্টেবল, আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। আমরা কি করে ফেলেছি, অ্যাডজেক্টিভ না দিয়ে আমরা ভার্ব ব্যবহার করে ফেলেছি। ঠিক আছে, অ্যাডাপ্ট মানে কি, অ্যাডাপ্ট মানে মানিয়ে নেয়া, মানিয়ে নেয়া। অ্যাডাপ্টেবল মানে কি, মানানসই। দুইটার মধ্যে সঠিক ফরম্যাটটা কি, অবশ্যই আমাদের এই বাক্যের কনটেক্সটে আমাদের কিন্তু অ্যাডাপ্টেবলটাই ব্যবহার করতে হবে। তাহলে একটা শব্দের মিনিং জানি মানেই কিন্তু ওইটাকে, ওইটার সঠিক রূপটাকে আমাদের ব্যবহার করতে পারতে হবে, যেমনটা আমি বাংলা উদাহরণে বললাম আপনাকে। ঠিক আছে, দেখবেন আপনার আপনাদের মধ্যে যারা হুমায়ুন আহমেদ স্যারের ফ্যান আছেন, বা ফ্যান না হলে অ্যাটলিস্ট যারা তার বিভিন্ন ওয়ার্ক পড়েছেন বা দেখেছেন, হ্যাঁ, সাহিত্যকর্ম পড়েছেন বা তার সৃষ্টি বিভিন্ন নাটক দেখেছেন, সিনেমা দেখেছেন, যেমন ওনার সিনেমাতে বা ওনার নাটকের কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার গুলো ফানি কোশেন্টে বলেন বা যাই বলেন, তারা কিন্তু কিছু ক্ষেত্রে মানে অপপ্রয়োগ, একটা শব্দের অপপ্রয়োগ করে তারা বাক্যটা বলার চেষ্টা করে, তারা অশিক্ষিত, তারা বলে। দেখবেন আজ রবিবারেও কিন্তু একটা তার খুব বিখ্যাত কাল্ট, একটা ক্লাসিক নাটক, ওখানে দেখবেন মতি মিয়া নামে একটা ক্যারেক্টার ছিল, ফারুক আহমেদ প্লে করেছিলেন ওই ক্যারেক্টারটা। মতি মিয়া কিন্তু প্রায়ই বলতেন, সে ফুলি নামে একটা কাজের মেয়েকে সে পছন্দ করতো, সে বলতো যে ফুলি, আজ তো তোমাকে বড়ই সৌন্দর্য লাগতেছে, বুঝছেন? তো এই বাক্যটা কি আসলে সঠিক, নাকি এই বাক্যটায় মানে পার্টস অফ স্পিচ বা পদের অপপ্রয়োগ ঘটেছে, বলেন তো? পদের जी सर। অপপ্রয়োগ ঘটাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কথ্য ভাষার ক্ষেত্রে সেটা কাহিনী না, কিন্তু সে যদি পরীক্ষার খাতায় লিখতো,
তাহলে আপনার বুঝতে হবে যে কি, ফুলি আজ তোমাকে বড়ই সৌন্দর্য না, বড়ই সুন্দর লাগতেছে, এটা জি বলা স্যার। উচিত ছিল। ঠিক আছে, এনিওয়েজ। তো স্যার একটা কোশ্চেন করি। জি বলুন। স্যার অ্যাডাপ্ট তো ভার্ব, তো আমরা তো এটা জানি অ্যাডভার্ব ভার্ব কেউ মডিফাই করে, তাহলে হ্যাঁ কেন হ্যাঁ, আমি তো ওইটাই বললাম যে অ্যাডভার্বের পরে এটার পজিশন জনিত ভুল তো এটা না। আমি বললাম এটা হচ্ছে কনটেক্সট জনিত, এই তো এটা বাক্যের কনটেক্সট, প্রসঙ্গজনিত ভুল। অ্যাডভার্বের পর তো অবশ্যই অ্যাডজেক্টিভ তো বসতে পারেই, কেন বসতে পারবে না, কিন্তু এই বাক্যের যে সামগ্রিক গঠন তার উপর ভিত্তি করে এখানে অ্যাডাপ্টটা খাপ খাবে না, অ্যাডাপ্ট এখানে আমাদের অ্যাডাপ্টেবল দিতে হবে, কারণ মিনিং হচ্ছে না তো, অর্থবাচকতাও তো আমাদের দেখতে হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? এই জি জন্যই আমি স্যার। এখানে প্যারা নেওয়ার কিছু না, এটা এমন কিছু না যেটা শিখে আপনি খুব মানে এক্সট্রাঅর্ডিনারি কোন লেভেলে যাবেন। আপনি কোথায় কোথায় আপনার বেসিক ভুলগুলো হতে পারে আমরা আসলে সেই জায়গাগুলোকে ফাইন টিউন করার চেষ্টা করছি। বুঝতে পেরেছেন? ওয়াইল ডুইং সো, শুধু অ্যাডাপ্ট শব্দটা নিয়ে যদি আমি সিম্পল প্লে অফ কি বলবো ওয়ার্ড বা ছোট ছোট কিছু সেন্টেন্স নিয়ে আপনাকে দেখাইতে আপনি খুব খুশি হইতেন, কিন্তু আমরা আসলে এই শব্দগুলোর কিন্তু কন্টেক্সচুয়াল প্রয়োগটা দেখানোর চেষ্টা করতেছি, যেটা শুরুতে আপনার কাছে একটু মনে হচ্ছে এই টাইপের জিনিস এইভাবে তো কোনো কিছু কখনো পড়ি নাই, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লার্নিংটা এভাবে হওয়া উচিত ছিল। একটু জি পরে স্যার। দেখবেন টেন্স দেখাবো, টেন্সের উদাহরণ ওই আই ইট রাইস না দেখিয়ে আমাদের বলা ছিল যে কি, বা আই এম ইটিং রাইস না দেখে বলা বলা হচ্ছে বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে। বুঝেন না ব্যাপারটা? জি তাহলে স্যার। গ্রামার শেখার পাশাপাশি এমন কিছু কনটেক্সট, এমন কিছু জিনিস আমাদের ব্রেনে চলে আসতো যেগুলো আসলে আমাদের কাজে লাগে, আমাদের বোধ বুদ্ধি সৃষ্টির ক্ষেত্রেও কাজে লাগে। হুম। স্কুলে যাওয়া আসা আর ভাত খাওয়া, উদাহরণ মানে শুধু এগুলা। হ্যাঁ, ছোটবেলাতে এগুলোই শিখছি আমরা সবচেয়ে বেশি। এনিওয়েজ, দেখেন আমরা টপিক হিসেবে নিলাম কি, ইম্পর্টেন্স অফ গুড গভর্নেন্স। তো এরকম বিভিন্ন প্রবলেমেটিক পার্ট গুলো যখন আমি নিব, দেখবেন প্রত্যেকটা প্রবলেমেটিক পার্ট আপনাদেরকে যে নোটটা দেয়া হয়েছে বা যেটা দেয়া হবে, ওখানে আমরা এরকম বিভিন্ন টপিক দিয়ে ওই টপিকের উপর আমরা গ্রামাটিক্যাল আইটেম গুলো আলোচনা করবো। বুঝতে পারছেন ব্যাপারটা? এই দেখেন, এখানে আমরা গুড গভর্নেন্স বা সুশাসন নিয়ে, সুশাসনের উপর আমরা মানে বাক্য গঠনের কিছু প্র্যাকটিস করতেছি, এবং এখানে আমাদের কোথায় আমরা হাইলাইট করতেছি পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। টু ইমপ্লিমেন্ট গুড গভর্নেন্স, to implement good governance, the government must act efficient and transparent. এখানে আবার আপু আপনি যে কিছুক্ষণের প্রশ্ন করলেন, এখানে আবার দেখেন এটা কিন্তু গ্রামাটিক্যালি রং, শুধু অর্থবাচকতার দিক থেকে তো পরে, আগে তো গ্রামাটিক্যালি দেখবো। একটা অ্যাডভার্বের পরে তো আমার ভার্বও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে, এটা তো ডাউট নাই, কিন্তু মিনিং যেটা হবে আমরা তো সেইটা নিব, আগেরটার মধ্যে যেটা দেখলাম, তাই না আপু? জি যে স্যার। এখানে আবার দেখেন, টু ইমপ্লিমেন্ট গুড গভর্নেন্স, সুশাসন প্রতিষ্ঠা করার জন্য বা সুশাসন বাস্তবায়নের জন্য, দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট ড্যাশ, এ একটা কি ভার্ব জি নাকি? জি। দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট কি, মাস্ট অ্যাক্ট এফিশিয়েন্ট বলবো, এই অ্যাক্ট মানে সে কিভাবে কাজ করবে, সরকারের কিভাবে অ্যাক্ট করা উচিত সেটাই তো এই শব্দটা দিয়ে বুঝাবে এফিশিয়েন্ট নাকি? তাহলে নির্ভর। ভার্বকে মডিফাই কি, অ্যাডজেক্টিভ কি কখনো ভার্বকে মডিফাই করতে পারে? না। না। তাহলে এই এফিশিয়েন্ট শব্দের ব্যবহারটা এখানে একদম প্রয়োগজনিত ভুল, অর্থবাচকতার দিকে আমাদের যাওয়া লাগতেছেই না। বুঝতে পারতেছেন? জি তাহলে স্যার। এখানে আমাদের কি দিতে হবে, মাস্ট অ্যাক্ট এফিশিয়েন্টলি অ্যান্ড ট্রান্সপারেন্টলি। বুঝতে পেরেছেন? জি স্যার। এফিশিয়েন্ট এন্ড ট্রান্সপারেন্ট দুটাই কিন্তু কি আমাদের অ্যাডজেক্টিভ ব্যবহার হয়ে গিয়েছিল, ইনস্টেড অফ অ্যাডভার্ব এখানে আমাদের অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছেন? জি এখন জি স্যার। সব আমি আপনাকে পড়ে দেখাবো না, আমি কিছু কিছু আপনাদের দেখাবো মানে আইডিয়া গুলো জেনারেট করার জন্য। আর আমি চাচ্ছি এই যে আমরা এমন কিছু বিষয় ইতোমধ্যে, ওই যে আমরা পূর্বের এখানে যারা পূর্বের থেকে যারা আমাদের সাথে যুক্ত মাস দুয়েক ধরে এখানে আছেন, আপনাদের সাথে দেখবেন আমরা কিন্তু আইডিয়া জেনারেশন বা কন্টেন্ট যেটা যারা লং কোর্সে ছিলেন ওই জিনিসগুলো কিন্তু আমরা ডিসকাস করেছি। হ্যাঁ, তা আপনাদের এই যে আইডিয়া জেনারেশন সেশন আছে, সো আজকের সেশন এবং পরের সেশন দুটাতে আমরা আগে দেখবো যে বাক্য গঠনগত দিক থেকে কোন ভুলগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আপনি মানে এভারেজ লেভেলের লেখা লিখেন, আপনি অ্যাডভান্স লেভেলের লেখা লেখার জন্য আপনার যে পরিমাণ কন্টেন্ট জনিত ডেভেলপমেন্ট প্রয়োজন সেটা আপনি এই কোর্স থেকে এখান থেকে আপনি জানতে পারবেন। কিন্তু আপনি যদি এখনই এভারেজ লেভেলের লেখা লেখেন, আপনার বাক্যের গঠনগত আহামরি লেভেলের চেঞ্জ আপনি এখানে আনতে পারবেন না। অধিকাংশ ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছে তারা সঠিক ইংরেজি বাক্যই লিখতে পারে না। ঠিক আছে, সো ওইটাকে আমরা একটু আনকনভেনশনালি বাট প্র্যাকটিক্যালিটি মাথায় নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন আমরা এখানে খেলাপি ঋণ নিয়ে দেখি, কয়েকটা বাক্য দেখি বা দুইটা বাক্য দেখতেছি। একটা বাক্য, নন পারফর্মিং লোনস ইন বাংলাদেশ, বাংলাদেশের খেলাপি ঋণ, এটা নিয়ে বাক্য দেখতেছি, কারণ বাংলাদেশের খেলাপি ঋণ হচ্ছে একটা বিরাট সমস্যা। আপনারা জানেন যে খেলাপি ঋণের কারণেই কি আমাদের দেশের আর্থিক খাতের অবস্থা খুবই অস্থিতিশীল, স্থিতিশীলতার ঘাটতি আছে, তাই না?
এগুলো ট্রিগার করে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, তো দেখেন, তো মিটিগেশন অফ এনপিএল মাস্ট বি ডান কুইক টু অ্যাভয়েড ফার্দার লসেস। দেখেন, মিটিগেশন অফ এনপিএল অর্থাৎ খেলাপি ঋণের যে প্রশমন অর্থাৎ খেলাপি ঋণের যে নিয়ন্ত্রণ, যেটাই বলেন না কেন, মাস্ট বি ডান, অবশ্যই করতে হবে। কি মাস্ট বি ডান? এটা কি ভার্ব? এই ভার্বকে যখন কেউ মডিফাই করবে কুইক, এখানে তো আমরা ভুল করে ফেলছি। ভার্বকে মডিফাই করার জন্য আমাদের কি দরকার? একটা অ্যাডভার্ব দরকার, কিন্তু আমরা বসিয়ে ফেলেছি কি একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের কি অ্যাডজেক্টিভ ইনস্টেড অফ অ্যাডভার্ব বসে গেছে, আমাদের লাগবে কি অ্যাডভার্ব লাগবে। মিটিগেশন অফ এনপিএল মাস্ট বি ডান, কি দিতে হবে আমাদের? কুইকলি। তো এই ধরনের ভুলগুলা কিন্তু আমরা প্রায়শই করে থাকি। তো এই ব্যাপারগুলো আপনাকে এইভাবে দেখতে হবে, এইগুলা আপনাকে দেখতে হবে, এগুলোর জন্য আপনাকে বারবার দেখার মতো ম্যাটেরিয়াল আপনার কাছে পৌঁছানো হবে। হ্যাঁ, দেখেন, ইম্পর্টেন্স আমি যদি বলি বাংলাদেশের রেমিটেন্সের গুরুত্ব নিয়ে একটা বাক্য দেখি। দ্য কান্ট্রি লার্জলি বেনিফিটস, লার্জলি বেনিফিটস ইকোনমিক ফ্রম দ্য রেমিটেন্সেস সেন্ট বাই ইটস ওয়ার্কার্স অ্যাব্রোড। অ্যাব্রোড তাহলে কি বলতেছি আমরা? যে দেশ, আমাদের দেশ বা দেশটি বা দেশ, এই দেশ কি করে? তার কি প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে কি অর্থনৈতিক সুবিধা সে পায়, অর্থনৈতিক ভাবে সে কি সুবিধা কি সে পায়, তাই না? দ্য কান্ট্রি লার্জলি বেনিফিটস, এই দেখেন একই রকম ভাবে দেখেন বেনিফিটস যে ব্যাপারটা আছে, দ্য কান্ট্রি লার্জলি বেনিফিটস, বেনিফিট শব্দটার কিন্তু একই শব্দ দুইটা পার্টস অফ স্পিচ আছে, জানেন তো? প্রথম কথা হচ্ছে বেনিফিট, বেনিফিট মানে কি সুবিধা, তাই না? ও কিন্তু কি হইতে পারে, সুবিধা শব্দটা যদি আমরা বাংলায় বলি সুবিধা, সুবিধা কোন পার্টস অফ স্পিচ বলেন? হ্যাঁ, সুবিধা কোন পার্টস অফ স্পিচ? নাউন স্যার। আবার একই সাথে আমি যদি বলি, হ্যাঁ, আই হ্যাভ বেনিফিটেড ফ্রম দিস কোর্স, এই কোর্স থেকে আমার লাভ হয়েছে, সুবিধা হয়েছে, তখন আবার কি, তখন এই বাহ, বেনিফিটটা কি হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে না? জি। বেনিফিট কিন্তু দুই ভাবেই আচরণ করতে পারে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানে কি, দা কান্ট্রি লার্জলি বেনিফিটস, তার মানে দেশ কি করেছে, সুবিধা নিয়েছে, দেশের সুবিধা হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তার মানে এখানে কি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, এজন্যই দা কান্ট্রি আছে বলে এই দেখেন ভার্বের শেষে কি হয়েছে, একটা এস যুক্ত হয়েছে, তাই না? জি তাহলে এখানে ভার্বকে মডিফাই করলে সেম এতক্ষণ ধরে যে জিনিসটা দেখাচ্ছি, তাহলে আমাদের কি লাগবে, এখানে অ্যাডভার্ব লাগবে অ্যাডজেক্টিভের বদলে। তাহলে আমাদের কি দেখতে হবে, দ্য কান্ট্রি লার্জলি বেনিফিটস ইকোনমিক্যালি ফ্রম দ্য রেমিটেন্সেস সেন্ট বাই ইটস ওয়ার্কার্স অ্যাব্রড। তাহলে স্যার, জি, দুইটা আছে। জি, লার্জলি, স্যার বেনিফিট, লার্জলি কি বেনিফিট কি মডিফাই করছে না? হ্যাঁ 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 করতে পারে, দুইটা একাধিক অ্যাডভার্ব তো করতে পারে। অ্যাডভার্ব, হ্যাঁ হ্যাঁ অবশ্যই করতে পারে, অবশ্যই পারে, কেন পারবে না? এগুলো নিয়ে দেখবেন পৃথিবীতে আমরা ওই মাল্টি ডাইমেনশন আমরা আলোচনা করবো, এখানে আমরা আসলে আমাদের বেসিক এররের জায়গাগুলোকে আমরা টাচ আপ করছি। হ্যাঁ, একটু দেখি। কিছুক্ষণ আগে আমরা একটা প্রবলেম বার বা প্রবলেম ওয়ার্ড এফেক্ট এবং ইফেক্ট, হ্যাঁ, এই দুটার প্রয়োগ নিয়ে দেখেছিলাম। দেখেন ওখানে আমরা যে প্রয়োগটা দেখেছিলাম, এখানে তার একটা বিপরীত প্রয়োগ আছে। দ্য কনস্ট্যান্ট ফ্লো অফ রেমিটেন্সেস হ্যাজ এ হিউজ এফেক্ট অন দ্য কান্ট্রিজ ইকোনমি। হ্যাজ এ হিউজ, হিউজ শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ নাকি? হিউজ জি মানে কি বিশাল বড়, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে, নাউন বা প্রোনাউন কে স্যার। নাকি? জি স্যার। মেইনলি নাউন কে। তো এই এফেক্ট মানে কি প্রভাবিত করা, এই এফেক্টটা হচ্ছে ভার্ব। তাহলে অ্যাডজেক্টিভ কি কখনো ভার্বকে মডিফাই করতে পারে? পারে না। করবে কাকে, নাউন কে। অর্থাৎ এখানে এফেক্ট না হয়ে কি হবে, ইফেক্ট। দ্য কনস্ট্যান্ট ফ্লো অফ রেমিটেন্সেস হ্যাজ এ হিউজ ইফেক্ট অন দ্য কান্ট্রিজ ইকোনমি। এই শব্দগুলা, এই বাক্যগুলা, এই টোনে আমরা প্রায়শই বলে থাকি এবং এই সকল জায়গাতে আমাদের ভুলগুলা হয়। এই ভুলগুলা মোটেও করা যাবে না। তো এরকম আপনাকে দেখেন, আমরা যেরকম ইনোভেটিভ টপিক গুলার কথা বলতেছি, এই টপিক গুলো থেকে কিন্তু মোরালেস আমাদের প্রশ্ন হয়। এই বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ, ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ঠিক আছে? এই দেখেন এখানে আমরা একটা বাক্য দেখি, দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্লুসিভ মোর পিপুল ইন দ্য ব্যাংকিং সিস্টেম। দেখেন আমরা যে রিডিং কম্প্রিহেনশনটা পড়েছিলাম, রিডিং কম্প্রিহেনশনটা আমরা কোন টপিকের উপর পড়েছি মূলত, যেটা আমি প্র্যাকটিস করেছি, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়েছিল, তাই না? আর্থিক অন্তর্ভুক্তি। তাহলে দেখেন এখানে একটা বাক্য দেখতেছি, এই বাক্যটা দেখেন, দ্য গভর্নমেন্ট সরকার ইজ ট্রাইং চেষ্টা করছে, টু ইনক্লুসিভ মোর পিপুল ইন দ্য ব্যাংকিং সিস্টেম। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক,
অন্তর্ভুক্তি মূলক, অর্থাৎ এটা কি ইনক্লুসিভ শব্দটা কি একটা অ্যাডজেক্টিভ। টু এর পর এখানে কি আমরা অ্যাডজেক্টিভ দিব? সরকার চেষ্টা করছে টু ইনক্লুসিভ। সরকার কি চেষ্টা করছে? যুক্ত করতে চেষ্টা করছে। তো দা গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্লুড, এই ইনক্লুডটা হচ্ছে কি আমাদের ভার্ব। এই জন্য টু এর পর এই যে ভার্বের বেস ফর্মটা বসেছে, ভার্বের জিরো ফর্মটা বসেছে। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্লুড মোর পিপুল ইন দ্য ব্যাংকিং সিস্টেম। দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ইনক্লুসিভ দিবেন না। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে এক্সাম্পল গুলো আপনাদের সামনে রাখার চেষ্টা করতেছি, এই এক্সাম্পল গুলাও কিন্তু বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে যখন বিভিন্ন ধরনের মডেল টেস্ট অর্গানাইজ করেছি, অধিকাংশ স্টুডেন্ট তারা ব্যাংক প্রিলি কোয়ালিফাই করেছে রিটেন দিবে, বা বিসিএস প্রিলি কোয়ালিফাই করেছে রিটেন দিবে, তারা এই ধরনের ভুলগুলো তারা সব থেকে বেশি করে, সব থেকে বেশি করে। প্রিলিতে হয়তো সে বিসিএস এর মধ্যে 150 পেয়ে টিকছে, ব্যাংকের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে 100 মধ্যে 80 পেয়ে টিকছে, কিন্তু তার রাইটিং এর লেভেল এতটা জঘন্য, এটা যাতে না হয়। তো এরকম বিভিন্ন বিষয়ের উপর এগুলো দেওয়া আছে, এগুলো আমরা এইভাবে করে ক্যাটার করবো। তো এই কন্টেন্ট গুলো আপনারা দেখবেন, আমরা পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার গুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি। এন্ড ওয়াইল ডুইং দ্যাট আমরা এমন কিছু কন্টেন্ট দেখতেছি যে কন্টেন্ট গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, ইম্পর্টেন্স অফ কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব। কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ বিভিন্ন ধর্ম বা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে সহাবস্থান, তাদের মধ্যে যে সম্প্রীতি, হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতি প্লেজ এ ক্রিটিক্যাল রোল। সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইন মেইনটেইন পিস উইদিন সোসাইটি। দেখেন, ইন মেইনটেইন লিখি আমরা নাকি ইন, এই যে প্রিপোজিশনটা আছে, ইন প্রিপোজিশনের পর আমরা কি লিখি? ভার্ব যখন দেই ইন ডু লিখি নাকি ইন ডুইং লিখি? আই এম ফেসিং ট্রাবল ইন সলভিং দ্য ম্যাথ, তাই না? যদি ইন দেও, বুঝেন তো? সব গদ বোধা রুল থাকতে হবে না, কিছু জিনিস যে বললাম আপনার রিডিং হ্যাবিট থাকতে হবে। তো ইনের পর কিন্তু মেইনটেইন হবে না, কি হবে এখানে? এখানে আমাদের হবে মেইনটেইনিং। ঠিক আছে? পিপুল মাস্ট অ্যাক্ট পিসফুল অ্যান্ড রেসপেক্টফুল, এই দেখেন, পিপুল মাস্ট অ্যাক্ট, মানুষের অবশ্যই কি আচরণ করতে হবে, কেমন আচরণ করতে হবে? পিসফুল অ্যান্ড রেসপেক্টফুল। এই দেখেন, পিসফুল আর রেসপেক্টফুল দুইটাই কিন্তু কি আলটিমেটলি, দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ। কারণ আমরা জানি সাধারণত অ্যাডজেক্টিভ চেনার জন্য কিছু সাফিক্স আছে, যেমন এফইউএল, তাই না, আইভিই, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যদি লিখি পিপল মাস্ট অ্যাক্ট পিসফুল অ্যান্ড রেসপেক্টফুল টুয়ার্ড ইচ আদার টু মেইনটেইন হারমোনি, সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষের অবশ্যই কি করতে হবে? শান্তিপূর্ণ এবং সম্মানপূর্ণ, হ্যাঁ, আচরণ করতে হবে। ব্যাপারটা কি এরকম? শান্তিপূর্ণ ভাবে, তাই না? এই অ্যাক্ট, মাস্ট অ্যাক্ট, একটা হচ্ছে কি ভার্ব। তাহলে ভার্বের পরে যারা বসবে, ভার্ব যে তাদেরকে মডিফাই করবে, তারা অবশ্যই হবে অ্যাডভার্ব। বারবার দেখাচ্ছি, ভার্ব এবং অ্যাডভার্বের মডিফিকেশন সংক্রান্ত সেন্টেন্সেস গুলো আমরা সব থেকে বেশি তৈরি করি। আপনি নিজে আজকে ফ্রি হ্যান্ড যে কোনো টপিকের উপর আপনি এক পেজ লেখা লিখেন, লেখা লিখে দেখেন, সেখানে আপনি বাক্যের পার্টস অফ স্পিচ জনিত যে জায়গাগুলোতে গিয়ে সব থেকে বেশি আটকানোর সম্ভাবনা আপনার আছে, সেগুলো হচ্ছে এখানে। তাহলে কি বলবো আমরা? পিপল মাস্ট অ্যাক্ট, দেখেছি কিছুক্ষণ আগে আমরা, এখানে আমাদের অ্যাডভার্ব লাগবে পিসফুলি অ্যান্ড রেসপেক্টফুলি টুয়ার্ড ইচ আদার টু মেইনটেইন হারমোনি। ঠিক আছে? দেখেন, টু মেইনটেইন পিস, শান্তি বজায় রাখার জন্য কমিউনিটিস মাস্ট রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট কমিউনাল হারমোনি। শান্তি বজায় রাখার জন্য সম্প্রদায়গুলোর বা বিভিন্ন সম্প্রদায়ের কি করা উচিত? তাদের নিজেদের মধ্যে কি করা উচিত বলেন? সচেতনতা বৃদ্ধি করা উচিত, সচেতনতা বাড়ানো উচিত। দেখেন, রাইজ, সচেতনতা কি একাই বৃদ্ধি পায় নাকি এটাকে বাড়াতে হয়? এই দুইটা প্রবলেম ভার্ব পড়ে এসছেন আপনারা, রাইজ আর রেইজ, যেটা কি অটোমেটিক্যালি ফাংশন করতে পারে, অন্য কোনো প্রযোজকের প্রয়োজন হয় না, নাকি? তখন বসে কি? তখন হচ্ছে আমাদের কি বসে বলেন? তখন কিন্তু আমাদের রাইজ বসে। কিন্তু যখন আপনার একটা ঘটনা দেখেন, এই যে আপনি অ্যাওয়ারনেস বাড়াবেন, অ্যাওয়ারনেস কি একা একাই বাড়বে? বাড়বে না, অ্যাওয়ারনেস আপনাকে বাড়াতে হবে। এখানে আপনার অন্য কি কর্তা লাগবে। এই জন্য এখানে আমরা কি হবে, ভার্বটা হবে রেইজ। কিন্তু প্রবলেম ভার্ব, কিন্তু প্রিলির পড়া। আজকে এখানে যদি আপনি লেফট আউট ফিল করেন, তার মানে আপনার প্রিলির প্রস্তুতিও মোটেও আপ টু দা মার্ক, দূরের কথা, আপনার প্রিলির প্রস্তুতি নাই, আপনি ঝড়ে বক মেরে কোনো মতে প্রিলি পাস করছেন, এবং এটা আপনাকে লং রানে সাফার করাবে। ওই যেরকম মাইক্রো ক্রেডিট সোশ্যাল বিজনেস নিয়ে লিখেছি। হুম
আচ্ছা, এখন দেখেন আমাদের সেকেন্ডারি, এতক্ষণ ধরে প্রথম পার্টে আমরা যেটা বলেছি, এখানে আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করেছি যেখানে আমাদের বাক্যগুলা খুব বেসিক, কোনো বড় অ্যাডভান্স অ্যাডভান্স বাক্য না, কিন্তু বিষয়ভিত্তিক বাক্য, বিষয়গুলোকে আমরা আমলে নিয়েছি যে এই বিষয়গুলো থেকে আমাদের কোয়েশ্চেন হতে পারে। এখন এই এই সিমিলার বিষয়গুলোর উপর আমরা যখন মানসম্মত বাক্য তৈরি করতে যাব, বা লিস্ট প্রথমত হচ্ছে শুদ্ধ বাক্য তৈরি করব, এতক্ষণ যে প্রবলেম গুলো দেখলাম পার্সিপিসের সঠিক প্রয়োগ, তারপর আমাদের যে জিনিসটা দেখতে হবে এটা হচ্ছে খুব বেসিক জিনিস, এটা আবার সবাই খুব ভালো বুঝবেন, সেটা হচ্ছে আমাদের টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস এর সঠিক প্রয়োগটা আমাদের জানতে হবে। এইটা জানার সময় আমাদের যে ব্যাপারটা মনে রাখতে হবে, এটা অনেকের জন্য রিপিটেশন হইতে পারে এই কন্টেন্টটুকু, কিন্তু আহ কি বলবো, ডেলিভারিটা হবে ডিফারেন্ট ওয়েতে, কারণ আজকে আমরা তো এই দুইটা সেশন সবকিছু আবার সামারাইজ করবো। দেখেন, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা বুঝতে হবে, আপনি যখন কোন একটা পার্টিকুলার বিষয়ের উপর জব রাইটিং পিস, মানে জবের জন্য একটা লিখিত একটা অংশ আপনি লিখবেন, তখন দেখবেন আমরা অলমোস্ট মোর দ্যান 90% অফ দ্য কেসেসে আমরা যেটা করি, অর্থাৎ অধিকাংশ সময় আমরা যেটা করি, আমাদের 6 ধরনের টেন্সের প্রয়োগ থাকে আমাদের সব থেকে বেশি। প্রথমত আমাদের থাকে প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, যেখানে যেমন আপনাকে আমি লিখবো প্রেজেন্ট, সরি 6 ধরনের বলেছি, 5 ধরনের টেন্সের আমাদের মূলত প্রয়োগ আছে একটু বেশি, 5 থেকে 6 ধরনের। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, ওকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট। এই 5 ধরনের টেন্সের ব্যবহার আপনি দেখবেন শতকরা 90% অফ দ্য কেসেসে আপনার করতে হচ্ছে, যখন আপনি টেন্স নিয়ে চিন্তা করবেন। এবং এটা প্রথাগত বা সত্য, সব থেকে হাই ফ্রিকোয়েন্সি টেন্স হচ্ছে এগুলা। না, আপনি বলবেন আমি কি পাস্ট ইনডিফিনিটে কোনো বাক্য লিখি না, লিখতে হয় না, হয় লিখতে হয়। তো আমরা আলোচনা করব কোনটা, আমরা আলোচনা করব কোর জায়গাটাতে, যে জায়গাগুলোতে আমাদের কোনোভাবে ভুল করার সুযোগ নাই। এখন ব্যাপারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে এরা অধিকাংশ ক্ষেত্রে একে অপরের পরিপূরক। পরিপূরক মানে হচ্ছে মিনিং বা অর্থ প্রকাশের ক্ষেত্রে একটা রাইটিং পিস, একটা বড় বৃহৎ পরিসরে একটা লেখার মধ্যে আলাদা করে একটা বাক্যর কথা বলতেছি না, একটা বৃহৎ পরিসরে যখন আপনি একটু লিখবেন, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট প্রায় কাছাকাছি মিনিং এক্সপ্রেস করে বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে অর্থ প্রকাশের জন্য প্রেজেন্ট ইনডিফিনিটটা মোর সুইটেবল, আবার কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টটা মোর সুইটেবল। এটা অর্থবাচকতার উপর আপনাকে একটু নজর রাখতে হবে, আমি ডেমো দেখাবো এখনই। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট কিন্তু আবার কখনোই এরা সাধারণত পরিপূরক না। দেখা যায় পাস্ট ইনডিফিনিট এরা হঠাৎ হঠাৎ পরিপূরক হয়, মেজরিটি ক্ষেত্রে এরা পরিপূরক না, সম্পূর্ণ আলাদা ব্যবহার। আর ফিউচার পারফেক্টটা আমাদের কেন বেশি লাগে জানেন? কারণ আমাদের প্রায়ই বিভিন্ন ধরনের প্রেডিকশন করতে হয়, বিভিন্ন ধরনের ফোরকাস্টিং করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের ফোরকাস্টিং প্রয়োজন হয় যে আহ, বাংলাদেশ 2041 সালের মধ্যে একটা কি হয়ে যাবে, একটা ডেভেলপড নেশন হবে, এই যে একটা কথা আপনি বললেন। আগামী মানে 1 বছরের মধ্যে আমরা ইনফ্লেশনের সমস্যা কাটিয়ে উঠবো, এই যে একটা কথা বললাম। ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কোন একটা ঘটনা ঘটবে, এরূপ ভাব প্রকাশে আমরা যে টেন্সের ব্যবহার করি সেটা কিন্তু ফিউচার পারফেক্ট। এই জন্য ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটাও যারা আমরা বেসিক রাইটিং এ দুর্বল, আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আসেন আমরা সেই ব্যাপারগুলো একটু দেখার চেষ্টা করি। তা আমরা যেটা বলতাম প্রেজেন্ট টেন্স মানে আমরা ছোটবেলায় এভাবে শিখছি, আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট, আই অ্যাম ইটিং রাইস, প্রেজেন্ট কি কন্টিনিউয়াস, আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট। তো এই ধরনের আলাপ আলোচনাগুলো বাদ দেন, আমাদের এই যে বলছি লেটস ফরগেট দিস বুলশিট এক্সাম্পলস, আমরা মূল জায়গাটাতে আসি। প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে কি হয়, সাবজেক্টের সাথে ভার্ব বসবে প্রেজেন্ট টেন্সে। এখন সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে, অন্যথায় ভার্বের বেস ফর্মটাই বসে। আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের সাথে একটা হ্যাভ বা হ্যাজ বসে, তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এটা আমরা জানি। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আবার কোনটা, এটা হচ্ছে ছোটবেলায় আমরা ঢুলে ঢুলে মুখস্থ করছি, ইট, এইট, ইটেন। এই 3 নম্বরে যে মালটা শিখছি, এই মালটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, বুঝছেন? আচ্ছা, তাহলে দেখেন আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন আগে প্রেজেন্ট নিয়ে একটু কথা বেশি বলে দেই, কারণ এখানে অর্থবাচকতার ব্যাপারটা আছে, পাস্টে যাচ্ছি। বাংলাদেশ এক্সপিরিয়েন্সেস ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। দেখেন আপনারা জানেন বাংলাদেশ কিন্তু রিসেন্টলি বেশ প্রলয়ঙ্করী একটা বন্যা সম্মুখীন হয়েছে, বা গত 2-1 বছর আগে আমরা দেখেছি এভাবে এই ঘটনাগুলো ঘটেছে, তাই না? তো সামগ্রিকভাবে এখানে যদি আপনি তাকান,
তো এটা কিন্তু খুব ক্রুশাল একটা জিনিস। আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে লিখবেন, এই লাইন আপনার লেখা লাগতে পারে। আপনার ফ্লাড নিয়ে যদি কোনো কিছু লিখতে বলে, সেখানে আপনার এই লাইন লিখতে বলবে। বাংলাদেশের আপকামিং চ্যালেঞ্জেস গুলো নিয়ে যদি আপনি লিখেন, ইকোনমিক চ্যালেঞ্জের মধ্যে তো ইকোনমিক চ্যালেঞ্জ নিয়ে লিখবেন, তারপরে কিন্তু আপনাকে আবার এই প্রাকৃতিক দুর্যোগ গুলো নিয়েও লিখতে হবে, তাই না? দেখেন সকল জায়গায় কিন্তু এই বাক্যগুলো প্রয়োগযোগ্য। তো আমরা শিখতেছি গ্রামার, শিখতেছি টেন্স, কিন্তু আমরা আলটিমেটলি কন্টেন্ট পারপাজে কিন্তু আমরা পরীক্ষায় হলে কাজে লাগবে এরকম কন্টেন্ট নিয়ে গুলো নিয়ে আমরা এই বাক্যগুলো দেখতেছি, যার ফলশ্রুতিতে এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা হলেও আমাদের কিন্তু আইডিয়া জেনারেট করতেছে। দেখেন, বাংলাদেশ এক্সপিরিয়েন্সেস ফ্রিকোয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জের দরুন বা জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রায়শই বন্যার সম্মুখীন হয়, বা বাংলাদেশে প্রায়ই বন্যা হয়। বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড, এখানে বাংলাদেশ কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়েছে। ভার্ব হচ্ছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে যেটা অভিজ্ঞতাও যেমন হয়, একই সাথে কোনো কিছু কি, কোনো কিছুর অভিজ্ঞতা নেয়া, কোনো কিছুর মোকাবেলা করা, এক্সপিরিয়েন্স মানে কিন্তু এটাও হয়। এজন্যই আমি বলি ভোকাবুলারি শেখার সময় কখনোই ভোকাবুলারি গুলাকে, শব্দগুলাকে আইসোলেটেড ভাবে শিখতে হয় না, বরঞ্চ সেই শব্দগুলা বিভিন্ন কনটেক্সটে যে বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে, সেই ব্যাপারগুলোকে আমলে নিয়ে শিখতে হয়। তো তাহলে দেখেন, বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড, প্রেজেন্ট পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে অতীতের ঘটনা কিন্তু যার প্রভাব এখনো বিদ্যমান। বাংলায় আমরা এরকম বলতাম, তাই না? এটাই তো বলতাম নাকি ছোটবেলায়? কথা বলেন। জি স্যার। তাহলে দেখেন, বাংলাদেশ হ্যাজ এক্সপিরিয়েন্সড ফ্রিকুয়েন্ট ফ্লাডিং ডিউ টু ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ প্রায়ই বন্যার সম্মুখীন হয়েছে। তাহলে দেখেন, আপনি এই রিসেন্ট পাস্টে হয়ে যাওয়া বন্যা নিয়ে যদি আপনি কথা বলতে চান, আপনি কিন্তু এই লাইনটা আপনার জন্য প্রয়োগযোগ্য, এই লাইনটাও কিন্তু প্রয়োগযোগ্য, দুটাই কিন্তু সিমিলার মিনিং এক্সপ্রেস করতেছে। বুঝতে পেরেছেন? কনটেক্সটে দেখেন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণে প্রায়ই বন্যা হয়, দুইটা লাইনের কোর মিনিং কিন্তু সেইটাই, তাই না? তাহলে দেখেন, এখানে দুইটা যেটা বলেছি, দুইটা কিন্তু পরস্পরের পরিপূরক, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ঘটে। ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ। এই যে দুইটা লাইন, এই দুটো লাইন কিন্তু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড যে কোনো লেখার মধ্যে আপনি ইনক্লুড করতে পারবেন, আপনার মেমোরি যে ক্যান্টিনের মধ্যে ঢুকে যাওয়া উচিত। ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস, জলবায়ু পরিবর্তন জনিত যে সমস্যাগুলো আছে, দেখেন ইস্যুস মানে কিন্তু এখানে বিষয় না, আক্ষরিক অনুবাদ করলে বিষয়, মানে কিন্তু ভাবানুবাদ করলে কি, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যাগুলো থ্রেটেন কোস্টাল কমিউনিটিস অফ বাংলাদেশ, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে, জনগোষ্ঠীর জন্য কি হুমকি স্বরূপ। তাহলে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস, যেহেতু ইস্যুস আছে, এই জন্য দেখেন ভার্বটা কি হয়েছে আমার, ভার্বের বেস ফর্ম হয়েছে, ভার্বের শেষে এস বাই এস যোগ হয় নাই। যদি ইস্যু থাকতো এখানে সাবজেক্ট হিসেবে, মানে আপনি যদি ইস্যু লিখতেন, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা, তখন কিন্তু থ্রেটেন দিলে হইতো না, কি দিতে হইতো এখানে? থ্রেটেন্স। বুঝেন তো এটুকু নাকি? না বুঝলে মাথায় নেন, এই কাজগুলো মাথায় রাখতে হবে, এগুলো করা যাবে না। তাহলে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস থ্রেটেন কোস্টাল কমিউনিটিজ অফ বাংলাদেশ, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য খুবই কি বিপজ্জনক বা হুমকি স্বরূপ। পরেরটা দেখি, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যুস হ্যাভ থ্রেটেন্ড কোস্টাল কমিউনিটিজ অফ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন জনিত সমস্যাগুলো বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীকে প্রায়ই হুমকি দিয়েছে বা প্রায়ই হুমকির মুখে ফেলেছে। দুইটাই অর্থবাচকতার দিক দিয়ে ঠিক আছে, কিন্তু আপনি যদি একটা টপিক বর্ণনা করেন, বর্ণনামূলক কনটেক্সটে কিন্তু দেখেন, এই লাইন দিলে ভুল হবে ব্যাপারটা মোটেও এরকম না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটটা কিন্তু এই ক্ষেত্রে একটু বেশি প্রেফার্ড, তাই না? মিনিং শুনে মনে হচ্ছে না দ্বিতীয়টা দিলে কি ভুল হবে? না, মোটেও ভুল হবে না। আমরা আগে বোঝার চেষ্টা করতেছি, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট পারফেক্ট এগুলো আমরা পরিপূরক হিসেবে ব্যবহার করতে পারি, এখানে মেজর ক্রাইম হয় না। দুই একটা ক্ষেত্রে হয়তো অর্থবাচকতায় পরিবর্তন আসতে পারে, খুব বড় ধরনের, সেখানে ঝামেলা হইতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয় না। বাংলাদেশ রিলাইজ হেভিলি অন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর ইকোনমিক স্টেবিলিটি। বাংলাদেশ এর গার্মেন্ট শিল্প, বাংলাদেশ তার আর্থিক স্থিতিশীলতার জন্য গার্মেন্ট শিল্পের উপর নির্ভর করে, অতিমাত্রায় নির্ভর করে। বাংলাদেশ রিলাইজ কারেক্ট বাক্য, মানে এখানে সবই কারেক্ট বাক্য, আমরা কনটেক্সট বলতেছি। বাংলাদেশ হ্যাজ রিলাইড হেভিলি অন দ্য গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফর ইকোনমিক স্টেবিলিটি। বাংলাদেশ তার আর্থিক স্থিতিশীলতার জন্য গার্মেন্ট শিল্পের উপরই নির্ভর করেছে, মানে এটা অতীতেও করেছে, এখনো করতেছে। দেখেন তাহলে কি দুইটাই কিন্তু সিমিলার মিনিং এবং দুইটাই কিন্তু পরিপূরক, একে অপরের পরিপূরক।
আপনি যদি এই অর্থটা প্রকাশ করতে চান যে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ সবসময় কি করেছে, গার্মেন্টস শিল্পের উপর এটা নির্ভর করে আসতেছে, তাহলে আপনি চাইলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিটেও লিখতে পারবেন, চাইলে এটাকে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারবেন। এখানে অর্থগত বড় সড়ো পরিবর্তন আসবে না। প্রিলি আর রিটেন দুইটার অ্যাপ্রোচ কমপ্লিটলি আলাদা। ঠিক আছে, এখানে প্রথমে দেখতে হবে ডিরেক্ট গ্রামাটিক্যাল মিস্টেক একটা, দ্বিতীয়ত হচ্ছে অর্থবাচকতা। তো অর্থবাচকতার দিকে আমরা এখানেও মনোযোগ দিচ্ছি কিন্তু। দেখেন, আপনি যদি বলেন সাইক্লোনস বা ফ্লাডস ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেট পার্টস অফ বাংলাদেশ, আপনার হচ্ছে কি ঘূর্ণিঝড় বা বন্যা কি করে প্রায়ই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে কি করে ধ্বংস করে দিয়ে যায়, বাংলাদেশের বিভিন্ন অংশ প্রায়ই ধ্বংস করে। ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেট, ডেভাস্টেট দিয়েছি কেন, যেহেতু এখানে বহুবচন ব্যবহার করেছি, হয় সাইক্লোন বা ফ্লাড, যেটাই দিই বহুবচন দিয়েছি, এই জন্য ডেভাস্টেট হয়েছে। যদি ফ্লাড দিতাম, ফ্লাড ফ্রিকুয়েন্টলি, তখন কিন্তু ডেভাস্টেটস দিতে হইতো। হ্যাঁ, ছোটবেলার পরে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ফ্লাড ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেটস পার্টস অফ বাংলাদেশ, যে বন্যা প্রায় বাংলাদেশের কিছু অংশ বা কিছু অঞ্চলকে ধ্বংস করে দিয়ে যায়। সঠিক বাক্য। সাইক্লোনস এন্ড ফ্লাডস হ্যাভ ফ্রিকুয়েন্টলি ডেভাস্টেটেড পার্টস অফ বাংলাদেশ। জলোচ্ছ্বাস এবং বা ঘূর্ণিঝড় এবং বন্যা প্রায়ই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে এবং ধ্বংস করে দিয়ে গিয়েছিল বা ধ্বংস করে দিয়ে গেছে, তাই না? এটাও তো সঠিক। এখানে দেখেন একে অপরের পরিপূরক। তাহলে এতক্ষণ ধরে যেটা বোঝানোর চেষ্টা করেছি, হ্যাঁ, যে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখব এদেরকে আমরা একে অপরের পরিপূরক হিসেবে ইউজ করতে পারি। এগুলার আমরা এক্সাম্পল হিসেবে এখানে যে সেন্টেন্স গুলো রেখেছি, সেন্টেন্স গুলা কিন্তু আপনার রিটেন এক্সামের যে টপিক গুলো আমরা বলছি, এই আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই আমাদের রেমিটেন্স, হ্যাঁ, এই আমাদের মাইক্রো ক্রেডিট, যেগুলা এই সময়ের সাপেক্ষে আমরা গুরুত্বপূর্ণ বলছি, আমরা আমাদের প্রথম সেশনে যেগুলাকে দেখিয়েছিলাম, হ্যাঁ, তো ওই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করতেছি। এখন দেখেন, অনেক জায়গায় প্রবলেম ক্রিয়েট হয় আমরা যখন এই পরবর্তী যে তিনটা টেন্স বলছি, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট, এই তিনটার প্রয়োগজনিত কিছু এক্সাম্পল আমরা এখন দেখব। দেখুন, এখানে যে ব্যাপারটি আছে সেটি হচ্ছে প্রথমত পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিটের মধ্যে কি অতীতকালে সংঘটিত একটা ঘটনা, বাংলা কথা, খুব সহজ কথা, এটার মধ্যে আর কোনো রকমের ঝামেলা নাই, মডিফিকেশন নাই, কিছু নাই, খুব সিম্পল। পাস্ট পারফেক্টে কি বলা হয়েছে, পাস্ট পারফেক্ট সাধারণত কখন হয়, আইডিয়ালি, একটু বাংলাটা বুঝি। ফিউচার পারফেক্টের বাংলা কিন্তু বলেছি যে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটি ঘটনা ঘটবে, ভবিষ্যতে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে আমাদের ফিউচার পারফেক্ট টেন্স লাগে। ফিউচার পারফেক্ট টেন্সের মূলত মেইন স্ট্রাকচারটা কি, শ্যাল বা উইল, একটা মডেল লাগে, তারপর কি একটা হ্যাভ দিতে হয়, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল লাগে। এই অংশটুকু আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা ফিউচার পারফেক্টের কনটেক্সটে কথা বলবো। ঠিক আছে? আর পাস্ট ইনডিফিনিট মানে স্বাভাবিকভাবে অতীতকালে সংঘটিত একটা ঘটনা। আর পাস্ট পারফেক্ট মানে কি, পাস্ট পারফেক্ট হচ্ছে আইডিয়ালি, আইডিয়ালি বা ইন মোস্ট অফ দ্য কেসেস অতীতকালে দুটো ঘটনা সংঘটিত হয়েছে, ইনসিডেন্ট ওয়ান, ইনসিডেন্ট টু। এই দুটো ঘটনার মধ্যে যেটি বেশি আগে হয়েছে, অর্থাৎ যেটি বেশি পুরাতন, যেটা বেশি আগে সংঘটিত হয়, সেটা হয় হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। অর্থাৎ সেটা কি, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এই স্ট্রাকচারটা নেয়। আর যেটা তুলনামূলক পরে সংঘটিত হয়েছে, অর্থাৎ তুলনামূলক রিসেন্ট, সেটা হয় হচ্ছে সিম্পল পাস্ট ইনডিফিনিট হয়। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, দুই একটা এক্সেপশন ছাড়া প্রায় সকল ক্ষেত্রে, দুই একটা এক্সেপশন ছাড়া প্রায় সকল ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কখনো একা বসে না, সে আরেকটা ঘটনাকে সাথে নিয়ে বসে। ঠিক আছে? এবং সেটা ব্যাখ্যা করার ক্ষেত্রে আমি এই যে স্ট্রাকচারগত যে ব্যাপারটা আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তো এইটুকু আমলে নিয়ে দেখি কয়েকটা ব্যাপার আমরা একটু বিশ্লেষণ করি। ইকোনমিক চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ। বাংলাদেশ ফেসড সিগনিফিকেন্ট ইকোনমিক চ্যালেঞ্জেস আফটার ইটস ইন্ডিপেন্ডেন্স। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জনের পর বেশ কি গুরুত্বপূর্ণ বেশ কিছু কি অর্থনৈতিক চ্যালেঞ্জ বা অর্থনৈতিক প্রতিবন্ধকতা মোকাবেলা করেছে বা অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। বাংলাদেশ তার স্বাধীনতা পর বেশ কিছু অর্থনৈতিক বা বেশ কিছু না বলেন অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। পারফেক্টের মধ্যে কি আছে দেখেন, দ্য গভর্নমেন্ট হ্যাড ইমপ্লিমেন্টেড সেভারাল পলিসিস বিফোর দ্য ইকোনমিক ক্রাইসিস ডিপেন্ড। দেখেন, আপনি যদি বর্তমান সময়ের প্রেক্ষিতে একটা লাইন লিখতে চান, এই লাইনটা কিন্তু আপনি লিখতে পারবেন। আপনি
আমরা যে সময় রচনা লিখি, চাকরি প্রার্থী হিসেবে আমাদের তো প্রো বাংলাদেশ বা অন্য কথায় প্রো গভর্নমেন্ট লিখতে হয়। তা আমরা সমস্যা, তাহলে আমরা কি বলবো? এই বাক্যটা কিন্তু মানে টাইমলেস, মানে ব্যাপারটা এরকম যে সব সময় ব্যবহার করা যায়। হ্যাঁ, তাহলে কি বলতেছি আমরা এই দ্বিতীয় বাক্যটাতে? দ্য গভর্নমেন্ট হ্যাড ইমপ্লিমেন্টেড সেভারাল পলিসিস, সরকার বেশ কিছু নীতি বাস্তবায়ন করেছিল, বিফোর দ্য ইকোনমিক ক্রাইসিস ডিপেন্ড, অর্থাৎ অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পূর্বেই সরকার বেশ কিছু নীতি বাস্তবায়ন করেছিল। তাহলে দেখেন এখানে দুটো অতীত ঘটনা, একটা হচ্ছে মানে অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়া, আর একটা হচ্ছে নীতি বাস্তবায়ন করা। তাহলে কোনটা আগে ঘটেছে? বিফোর আফটার দিয়ে শিখবেন না, কারণ সবসময় যে বিফোর আফটার বাক্যের মাঝখানে থাকবে ব্যাপারটা তো এরকম নাও হইতে পারে। বিফোর দিয়েও তো বাক্য শুরু হইতে পারে। তা আপনারা যারা পড়েন বিফোরের আগে আর আফটারের পরে পাস্ট পারফেক্ট হবে, এটা কিন্তু কখনো কখনো সত্য বা হয়তো সবসময় সত্য, কিন্তু সর্বদা প্রয়োগযোগ্য কোনো নিয়ম এটা না। আপনাকে চিন্তা করতে হবে কোন কাজটা আগে হয়েছে, বেশি আগে হয়েছে। তাহলে সরকার বেশ কিছু নীতি বাস্তবায়ন করেছে কি অর্থনৈতিক সংকট ঘনীভূত হওয়ার পূর্বেই। তাহলে দেখেন দুইটা ঘটনা, পূর্বে ঘটেছে কোনটা? নীতি বাস্তবায়ন করা হয়েছে। এই জন্য এই দেখেন, এই জন্য এখানে কি আমাদের কি আছে? হ্যাড ইমপ্লিমেন্টেড, হ্যাড ইমপ্লিমেন্টেড সেভারাল পলিসিস। এই যে নীতি বাস্তবায়নটা হয়ে গেছে আমার পাস্ট পারফেক্ট। আর আরেকটা ঘটনা যেটা কি, যে সংকট ঘনীভূত হয়েছিল, তো সংকটের ঘনীভূত হওয়াটা কি পাস্ট ইনডিফিনিটে আছে। এই যে জাস্ট ডিপেন্ড। এখানে কি ফেস্ট, এই যে বাংলাদেশ ফেস্ট, বাংলাদেশ মোকাবেলা করেছিল, পাস্ট ইনডিফিনিট। ফিউচার পারফেক্ট আমরা দেখি। আমি বললাম বাই 2030, 2030 সাল নাগাদ বাংলাদেশ উইল হ্যাভ অ্যাড্রেসড ম্যানি অফ ইটস কারেন্ট ইকোনমিক চ্যালেঞ্জেস। 2030 সাল নাগাদ বাংলাদেশ তার বর্তমান অধিকাংশ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করে ফেলবে। অ্যাড্রেস মানে তো জানি ঠিকানা, তাহলে অ্যাড্রেস মানে কি ঠিকানা দিয়ে দিবে নাকি? ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। অ্যাড্রেস মানে কিন্তু কোনো কিছুর সম্মুখীন হওয়া, মোকাবেলা করা। হ্যাঁ, ব্যাপারগুলো এরকম, কোনো কিছুকে ফেস করা, মিনিং বুঝতে হবে। তাহলে বাই 2030, 2030 সাল নাগাদ, এই যে ভবিষ্যতের একটা সময় বলে দিলাম, বাই 2030, 2030 সালের মধ্যে বা 2030 সালের মাঝে বাংলাদেশ বাংলাদেশ কি করবে? বর্তমান বর্তমান বেশ কিছু অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। তাহলে দেখেন এই যে ভবিষ্যতে নির্দিষ্ট সময় একটা ঘটনা ঘটবে, ঘটে থাকবে, এটা বোঝানোর জন্যই কি ফিউচার পারফেক্ট। এই যে উইল হ্যাভ, ভার্ব হচ্ছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসের পাস্ট পারফেক্ট হচ্ছে কি অ্যাড্রেসড। তাহলে এই যে পাস্ট কি সরি ফিউচার পারফেক্টের স্ট্রাকচার। আসেন ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন বাংলাদেশ, এটি নিয়ে পাস্ট পারফেক্ট বাক্যটা দেখি। বিফোর লঞ্চিং, এই যে দেখেন বিফোর দিয়ে বাক্য শুরু করলাম। বিফোর লঞ্চিং মোবাইল ব্যাংকিং সার্ভিসেস, মোবাইল ব্যাংকিং সেবা কি আপনার চালু করার পূর্বে, দ্য গভর্নমেন্ট হ্যাড রেকগনাইজড দ্য নিড ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সরকার আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তাটা অনুধাবন করেছিল। তাহলে মোবাইল ব্যাংকিং সেবা চালু করার পূর্বে সরকার আর্থিক অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তাটা অনুধাবন করেছিল। তাহলে দুইটা ঘটনা, এক হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা চালু করা, দুই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তির যে গুরুত্ব এটা অনুধাবন করা। বেশি আগে ঘটছে কোনটা? কথা বলেন, কোনটা বেশি আগে ঘটেছে? তার অনুধাবন গুরুত্ব। করা। অনুধাবন করা। এই জন্য এই যে হ্যাড রেকগনাইজড, এইটুকু হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। আর অন্যটুকু কি বিফোর লঞ্চিং, এখানে কিন্তু আমার অন্য স্ট্রাকচার লাগেই নাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনি এই কনটেক্সটে দেখবেন, ওই যে বললাম একটা দুইটা ক্ষেত্রে পাস্ট পারফেক্টের, পাস্ট ইনডিফিনিটের ব্যবহার ছাড়াও কিন্তু পাস্ট পারফেক্ট বসে। সেটা কখনই যে বলছিলাম এক্সেপশন ছাড়া, সেই এক্সেপশনাল এক্সাম্পলও দেখিয়ে দিলাম এখানে। দেখি এখানে একটা ফিউচার পারফেক্টের বাক্য বলি। বাই 2025, 2025 সাল নাগাদ বাংলাদেশ উইল হ্যাভ অ্যাচিভড সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। বা আপনি বলেন 2025 না বলে আপনি বলেন বাই নেক্সট ইয়ার, আগামী বছরের মধ্যে বাংলাদেশ উইল হ্যাভ অ্যাচিভড সিগনিফিকেন্ট প্রোগ্রেস ইন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে বাংলাদেশ বেশ কি বেশ কয়েক ধাপ এগিয়ে যাবে বা অনেক ধাপ উন্নতি করবে। বুঝতে পেরেছেন? ভবিষ্যতে নির্দিষ্ট সময় একটা ঘটনা ঘটবে, এই যে উইল হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি তোমার ফিউচার পারফেক্ট। তাহলে ফিউচার পারফেক্ট আপনার কিন্তু বাক্য লিখতেই হবে আপনি যদি রিটেনে কিছু লিখতে চান। আমরা যদি বলি বাই দ্য এন্ড অফ 2025, হুম, বাংলাদেশ উইল হ্যাভ এক্সপিরিয়েন্সড কি এ নিউ ইলেকশন, ন্যাশনাল, বা বাংলাদেশ উইল হ্যাভ এক্সপিরিয়েন্সড কি দা 12th ন্যাশনাল ইলেকশন, বা অমুক বললেন 12তম বা 13তম, যততম হবে মনে নাই এখন কততম। আপনি কিন্তু এই স্ট্রাকচারে ফেলে অন্য বাক্য তৈরি করতে পারতেছেন।
বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তাটা কি, দেখি একটা পাঁচ পারফেক্ট বাক্য দেখি, স্ট্রাকচার গুলো ধরেন, এগুলা মাথায় হ্যাসেল নেওয়ার কিছু নাই। দ্য ইকোনমি হ্যাড স্ট্রাগলড বিফোর দ্য গভর্নমেন্ট অ্যাকনলেজড দ্য নিড ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তা অনুধাবন করার পূর্বেই, মানে সরকার রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তা অনুধাবন করার পূর্বেই অর্থনীতি বেশ কি করেছে, স্ট্রাগল করেছে, অর্থনীতি বেশ কি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে, অর্থনীতি বেশ সমস্যার সম্মুখীন হয়েছে বা সম্মুখীন হয়েছিল। দুটো ঘটনা, অর্থনীতি সমস্যার সম্মুখীন হওয়া, আর দুই হচ্ছে সরকার কি এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বা রপ্তানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তাটা বুঝতে পারা, ওইটাকে স্বীকার করা, যেটাই বলেন। তাহলে দুইটার মধ্যে কোনটা আগে হয়েছে? আগে হয়েছে আপনার, স্ট্রাগল। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাগল স্ট্রাগল। আগে করেছে। এই জন্যই যে দা ইকোনমি হ্যাড স্ট্রাগলড। আর এখানে কি দা গভর্নমেন্ট অ্যাকনলেজড, অ্যাকনলেজের জাস্ট পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। দেখেন, বাই দ্য নেক্সট ডেকেড, আগামী দশকের মধ্যে, বাংলাদেশ উইল হ্যাভ ডাইভার্সিফাইড, এই যে উইল হ্যাভ ডাইভার্সিফাইড, ফিউচার ইনডিফিনিট, সরি ফিউচার পারফেক্ট। বাই দ্য নেক্সট ডেকেড, আগামী দশকের মধ্যে বাংলাদেশ উইল হ্যাভ ডাইভার্সিফাইড, বাংলাদেশ বহুমুখীকরণ করে ফেলবে। কি করে ফেলবে বহুমুখীকরণ? ইটস এক্সপোর্ট বেস টু রিডিউস ইকোনমিক ভালনারেবিলিটি, বাংলাদেশ এর অর্থনৈতিক ভঙ্গুরতা মোকাবেলা করার জন্য, কমানোর জন্য তার অর্থনীতিকে কি করে ফেলবে, তার রপ্তানিকে বহুমুখীকরণ করে ফেলবে। তাহলে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়, এই যে বলেছি বাই দ্য নেক্সট ডেকেড, একটা ঘটনা ঘটে যাবে, এই ফিউচার পারফেক্ট, এটা আমার লাগবেই লাগবে। বুঝতে পারছেন? সিম্পল ফিচার পারফেক্ট এক্সাম্পল না দিয়ে ওইটা পরে আমাদের জন্য ভালো, নাকি বলেন এই কনটেক্সট গুলো দেখে দেখে আমাদের বাক্য দেখা ভালো? তখন বললাম এলডিসি গ্রাজুয়েশন, বলেন আপনি বলেন। স্যার কনটেক্সট স্যার। অবশ্যই, এটা তো আপনি না বললেন, আপনি যদি বলতেন ওইটা ভালো, তাতে আমি মানতাম না। ব্যাপারটা হচ্ছে এইটাই। তো দেখেন, এই যে বাই 2026, 2026 সালের মধ্যে বাংলাদেশ উইল হ্যাভ সাকসেসফুলি গ্রাজুয়েটেড ফ্রম দ্য এলডিসি ক্যাটাগরি, বাংলাদেশ এলডিসি ক্যাটাগরি থেকে সফলভাবে উত্তরণ করবে 2026 সাল নাগাদ। তো একটা স্ট্রাকচার পেয়ে গেলেন। হ্যাঁ, এটা প্রচুর লিখতে হয় আমাদের, ফিচার পারফেক্ট মানে আমাদের এক লাইন দুই লাইন আমাদের লেখা লাগেই, মাস্ট। পাস্ট পারফেক্ট আমাদের লাগে। সব থেকে বেশি ছোট ছোট হাঁটি হাঁটি পাপা করা তাকে শিখতে হবে। এটার আরো অ্যাডভান্স প্রয়োগ, আরো কিউমুলেটিভ প্রয়োগ তো আমি আলটিমেটলি আপনাদের দেখাবো। কিন্তু এখানে আমাদের জানা জিনিসগুলা, এগুলা যে আপনারা জানেন না, আমি নিজেই কিন্তু বলছি ব্যাপারটা মোটেও এরকম না। আপনারা জানেন, যখন আপনারা লিখতে যাবেন, দুঃখজনক হলো সত্য, এখন এখানেও যারা শুনতেছেন আপনাদের অধিকাংশই আছেন এই ভুলগুলোর পুনরাবৃত্তি ঘটাবেন। তাহলে আমাদের এক্সপেকটেশন কি? এই ধরনের ভুলগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে, নাকি? এটাই তো আমাদের এক্সপেকটেশন। जी सर। তো এই জন্য এই যে আউটলাইন বা গুলা বিভিন্ন টপিক গুলো আপনাদের উপর দিচ্ছে, যে ইম্পর্টেন্স অফ কমিউনাল হারমোনি, এটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে এর আগেও কথা বলছি, বলছি না? ওই যে উপরে এক্সাম্পলও দেখেছি না? তো দেখেন, একটা বিষয় নিয়ে যখন আপনি এভাবে আপনার বেসিক গ্রামাটিক্যাল আইটেম গুলাকে আপনি প্র্যাকটিস করতেছেন, আমি কিন্তু এখানে আপনার গ্রামার সব পড়াইতে বসি না, আপনাকে যেটা আমি রিমাইন্ডার দিচ্ছি যে ফাইনালি আপনাকে যদি দুটো সেশনে বলতে হয় যে আপনার রাইটিং এর বেসিক কোন জায়গাগুলোতে আপনাকে ইমপ্রুভ করতে হবে, যে জায়গাগুলোর প্রতি নজর দিলে আপনার লেখাটা খুব পচা লেভেলে পতিত হবে না, তুলনামূলক কম মন্দ ক্যাটাগরিতে থাকবে, এবং কিছু বিশেষায়িত জ্ঞান যখন আপনার থাকবে এবং এই বাক্যগুলো তৈরি করার সক্ষমতা যখন আপনার থাকবে, তখন দেখবেন আপনি খুব আউটস্ট্যান্ডিং লেভেলের লেখা লিখতেছেন, খুব আউটস্ট্যান্ডিং লেভেলের লেখা লিখবেন কোনো ধরনের সন্দেহ ছাড়াই। ঠিক আছে? আমরা আমাদের পরের সেশনটাতে মূলত এই সংক্রান্ত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটার প্রয়োগ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের বিভিন্ন ফরম্যাটের প্রয়োগ, হ্যাঁ, এবং সকল ক্ষেত্রেই দেখবেন আমরা ওই যে নর্মাল, ওই যে কি বলে, আমরা গ্রামারের উদাহরণ শেখার সময় যে ধরনের সস্তা বাক্য শিখছি এরকম সস্তা বাক্য না, আমরা এই ধরনের প্রচলিত বিষয়, যে বিষয়গুলো নিয়ে আমাদের মূলত লাইন্স গুলো লিখতে হবে, আমরা কিন্তু সেগুলোর উপর ভিত্তি করে এই কন্টেন্ট গুলাকে কামলে নিব, যাতে করে আমাদের বেসিকের পার্ট গুলো আমরা ধীরে ধীরে বুঝতে পারি, যে আমাদের ধীরে ধীরে কোথায় কোথায় আসলে আমাদের আলটিমেটলি আমাদের ফাইন টিউনিং গুলা করতে হবে। বুঝতে পারছেন? যারা ভালো ইংরেজি বাক্য মোটামুটি লিখতে পারেন তাদের জন্য এই সেশন কতটুকু গুরুত্বপূর্ণ আমি জানি না, শুরুতেই বলেছি কন্টেন্টের ভিত্তিতে এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, কন্টেন্ট গুলোর দিকে আপনারা যদি মনোযোগ দেন আপনাদের ডেফিনেটলি আপনাদের হেল্প হবে। ওকে, আচ্ছা, রিগার্ডিং দ্য লাস্ট ক্লাসেস, লেটস সে দ্য ট্রান্সলেশন ক্লাসেস দ্যাট উই হ্যাভ অলরেডি কন্ডাক্টেড, অথবা হচ্ছে আমাদের রিডিং কম্প্রিহেনশন আমাদের কোয়েশ্চেন অ্যান্সার টেকনিক যেটা আর কি, এরপর হচ্ছে আমাদের সামারি বা প্রেসি রাইটিং সেশনস। সো
এই সেশন গুলা এখন তো আমরা যেটা দেখছি বেসিক কিছু বিষয় আমাদের মাথায় থাকবে, এগুলার আলটিমেটলি ইমপ্লিমেন্টেশন হবে আপনাদের মূল পরীক্ষাতে। এই ব্যাপারগুলা কি আপনারা মানে একটু ডিফারেন্ট ইনসাইট পাচ্ছেন? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। জি বলুন। স্যার রিডিং কম্প্রিহেনশন যে আপনি হচ্ছে আইবি এর কোশ্চেন গুলো দেখতে বলেছিলেন, তো এগুলো তো দেখছি, এর এর সাথে সাথে কি বুকস ফলো করেন না? যেমন মানে কোনো মানে আমি জানতে চাচ্ছি যে ধরেন সব কোনো একটা রিডিং করলে যেমন হচ্ছে পেপার যখন আমরা পড়ি, আসলে স্যার ওই ক্ষেত্রে আমি বুঝতে পারি না যে কোন কোন জিনিসগুলো আসলে বেশি আমলে নিয়ে পড়া উচিত। তো হ্যাঁ হ্যাঁ, পেপার এই এই রিডিং পার্ট কম্প্রিহেনশন। এই পার্টটা কমপ্লিটলি আপনার ক্লিয়ার হবে না। আপনারা যারা মানে আমাদের নতুন ব্যাচ, আমাদের যে নতুন ব্যাচটা হ্যাঁ স্যার, এটাই বিসিএস এ, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে আমি তো। এগুলা প্রত্যেকটা আপনাদের যে কোয়েরি যেখানে আপনাদের মানে একজন জব প্রার্থী যেখানে যেখানে তার মনে যেগুলো প্রশ্ন আসে, আমি হুম। সবগুলা পার্টকে ওভাবেই আমি আলটিমেটলি ডিজাইন করে আমার প্রোগ্রামটাকে নামিয়েছি। আমি যখন আপনাকে আইডিয়া জেনারেশনের যে সেশন গুলো আপনাদের হবে, তখন দেখবেন এটা অটোমেটিক্যালি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? কারণ আপনাদের ও সাথে আমাদের এখানে কয়েকজন আরো ক্লাস করছে, তাদের আইডিয়া জেনারেশনের ক্লাস হয়েছে, তারা পূর্বের ব্যাচের। হ্যাঁ, তারা কিন্তু জি স্যার। জানে, তারা তাদের সাথে ফিনান্সিয়াল ইনক্লুশন বলেন, কমিউনাল হারমোনি বলেন, এগুলো নিয়ে কিন্তু তাদের সাথে ডিসকাশন হয়েছে। তো এগুলো হয়ে গেলে পত্র জি পত্রিকার কোন স্যার। বিষয়গুলো আপনার জন্য খুব প্রাসঙ্গিক, যেগুলো আপনাদের জন্য অবশ্যই দেখতে হবে, কোন লাইন্স গুলো গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে আপনার ক্ল্যারিটি চলে আসবে বোন। এটা নিয়ে আপনি ভাবিত হবেন না। ঠিক আছে? না না স্যার, এটা জানার স্যার আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। স্যার মানে আপনার একটা নতুন ব্যাচ আসতে যাচ্ছে ফোকাসের উপর। জি জি জি, শুধু আলাদা ফোকাসের উপর না আমাদের। হ্যাঁ, কি বিষয় বলুন। স্যার আসলে কি আমার আমি হচ্ছে আপনাদের যারা আর কি আমাকে ফোন দিয়েছিল তো আপনাদের সেন্টার থেকে, অ্যাকচুয়ালি আমি ওনাকে জানার জন্য জিজ্ঞেস করেছিলাম, উনি ক্লিয়ারলি বলতে পারেনি, তো স্যার সরি এই জন্য আপনাকে ডিস্টার্ব করছি এখানে। সেটা হচ্ছে আচ্ছা, আমি স্যার। আমি আমি কোয়েশ্চেন নিচ্ছি, আমি আপনার এই স্পেসিফিক কোয়েশ্চেন আমি নিচ্ছি, আমি আপনাকে এই আমাদের এই সেশনটা এন্ড করি, আমরা রেকর্ডটা ক্লোজ করি, জি করে স্যার। আমি আপনার কোয়েশ্চেন উত্তর দিচ্ছি। হ্যাঁ ঠিক জি আছে? আচ্ছা, ওকে। থ্যাংক ইউ। তো আমাদের বেসিকের যে সেশনগুলো থাকবে, যেমন আজকে আমি আপনাকে আমি যে দুটো পার্ট দেখিয়েছি, টেন্স এবং হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট স্পিচের মিস ইউজ জনিত যে সব থেকে কোর যে প্রবলেম গুলা, এই প্রবলেম গুলোর সাথে এখানে আরেকটা পার্ট আছে দেখেন। এই পার্টটা হচ্ছে যেটা আমি তো মধ্যে আপনাদেরকে বলা মানে বলতেছিলাম বিভিন্ন বাক্য বলার সময়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিলেটেড ইস্যুস। ঠিক আছে? এইটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের আহ আমি সবকিছুকে আপনাদের জন্য আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটেই আমি ডেলিভার করার চেষ্টা করি। তারপরও এই বাক্যগুলো আপনারা পড়বেন, এই বাক্যগুলো কিন্তু আমি বিভিন্ন টপিকের উপর ধরে ধরে দিয়েছি দেখেন। আমি আপনাকে বেশ কিছু এক্সাম্পল দিলাম, ধরেন এখানে আমি দিয়ে দিলাম বাংলাদেশের কি রেমিটেন্সের গুরুত্বটা কি, সমস্যাটা কি এবং এর সম্ভাবনাটা কি। এর উপর দেখেন 5টা ভিন্ন ভিন্ন বাক্য লেখা হয়েছে। ঠিক আছে? এবং এই 5টা বাক্যের কোথাও কোথাও আমরা ভার্বের সঠিক প্রয়োগ করেছি, কোথাও কোথাও ভুল প্রয়োগ করেছি। তো এই জিনিসগুলো আপনাদের একটু থরলি একটু গোথ্রু করতে হবে। যারা আগেও গিয়েছেন তারা এবার একবার গোথ্রু করবেন, করে এইখানকার কোনো কন্টেক্সট যদি আপনি না বুঝেন, কোনো জিনিস যদি আপনার কাছে অস্পষ্ট লাগে যে না এই বাক্যটা এভাবে কেন হইলো, যদিও এটা হওয়ার কথাই না, কারণ এগুলো একদম বেসিক গ্রামার, যেগুলো না পড়ে আপনি কখনোই রিটেন পরীক্ষার জন্য কোয়ালিফাইড হন নাই, মোটেও আপনি রিটেন পরীক্ষার জন্য কোয়ালিফাইড হন নাই। ঠিক আছে? সো এই যে বিষয়টার কথা আমি বলতেছি, এই এই বিষয়টা আপনি পুরোপুরি একবার গোথ্রু করে গোথ্রু যদি করেন, তাহলে দেখবেন আমরা অ্যাকচুয়ালি রিটেনের ক্ষেত্রে যে ভুলগুলা করি, অনেকের আছে আমাদের মৌখিক জ্ঞান খুব ভালো, আই এম বিং ডেড অনেস্ট উইথ ইউ, যে মৌখিক জ্ঞান খুব ভালো, ঠিক আছে, কিন্তু লিখতে গেলে আমরা হজবরল বানিয়ে ফেলি। আমরা বুঝি অনেক, না আমার ব্রেনে নলেজও আছে, মানে আমার ব্রেনে তথ্য আছে, তথ্যটাকে আমরা খাতায় কনভার্ট করতে পারি না। এই ধরনের মানে ফ্যাসাদে কিন্তু আমরা অনেকেই পড়ি। ঠিক আছে? তো ওই ফ্যাসাদ গুলো থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে এই যে দুইটা সেশন আমরা সামারাইজ করতেছি আমাদের রাইটিং এর বেসিক্স গুলা, এগুলাতে আমি এই যে আপনার ক্লাসের কন্টেন্ট যেগুলো দিচ্ছি, এগুলা যদি আপনারা একটু প্রপারলি গো থ্রু করেন, তাহলে আপনাদের সেই জায়গাটাতে যথেষ্ট লেভেলের আরো নতুন করে ক্ল্যারিটি আসবে। এবং এই ক্ল্যারিটিটা অ্যাচিভ করা হচ্ছে আমাদের মূল দায়িত্ব। যেমন একটা জিনিস বলি, এনপিএল নিয়ে কিন্তু ইতিমধ্যেও বলেছি। দেখেন, আমরা যদি এখানে দেখি, দ্য লেভেল অফ এনপিএলস ইন দ্য ব্যাংকিং সিস্টেম হ্যাজ বিন ইনক্রিজিং স্টেডিলি। আপনারা যারা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস মানে আপনারা যারা প্রিলিমিনারি অবশ্যই পড়ে এসেছেন, আপনারা জানেন হ্যাজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব ফর্ম, আর হ্যাভ হচ্ছে একটা প্লুরাল ভার্ব ফর্ম, তাই না? তাই নয় কি? থার্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরালের ক্ষেত্রে কি সিঙ্গুলার হলে কি হয়? হ্যাজ হয়, Yes. প্লুরাল হলে হ্যাভ হয়। এটা Have. আমরা জানি না? এটা তো আমরা জানি। তাহলে দেখেন, দ্য লেভেল অফ এনপিএলস অর্থাৎ খেলাপি ঋণের যে কি মাত্রা ইন দ্য ব্যাংকিং সিস্টেম, ব্যাংকিং খাতে ব্যাংকিং ব্যবস্থায় খেলাপি ঋণের মাত্রা হ্যাজ বিন ইনক্রিজিং স্টেডিলি,
এইটা খুব স্থিতিশীল ভাবে বা খুব শক্তিশালী ভাবে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকিং খাতে বা ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণের মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই দেখেন এখানে আমার সাবজেক্ট কি, দা লেভেল। এই লেভেলটা কিন্তু কি আমার সিঙ্গুলার ফেনোমেনা, এই জন্য কিন্তু আমার কি হচ্ছে দেখেন হ্যাজ বিন হচ্ছে, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং ভার্বের সঠিক প্রয়োগ আছে। তো যখন আমি এখানে যাচ্ছি দেখেন হাই লেভেলস অফ এনপিএলস, খেলাপি ঋণগুলোর উচ্চ মাত্রাগুলো, হাই লেভেলস, আমি এখানে প্লুরাল ফর্ম ব্যবহার করেছি কজেস। এটার ফলে কি হয়, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি ইন দ্য ইকোনমি। দেখেন এখানে আমার সাবজেক্টটা কি, হাই লেভেলস অফ এনপিএল। তাহলে হাই লেভেলস এটা অবশ্যই একটা প্লুরাল ফেনোমেনা। প্লুরাল ফেনোমেনার ক্ষেত্রে আমার যে ভার্বটা আছে, ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। প্রেজেন্ট টেন্সে প্লুরাল ভার্বের সাথে কি কখনো কি এস বাই এস যোগ হয়? জি না স্যার। না স্যার। সাবজেক্ট অবশ্যই কি হবে এখানে কজ হবে। এই যে এখানে লিখে দিয়েছি কারেক্ট কি কজ। বুঝতে পেরেছেন আমি কোন কনটেক্সটে বাক্যগুলো দিয়েছি? জি স্যার। এটা কিন্তু আপনার সাথে আমি প্রিলিমিনারির ওই ইঁদুর বেড়াল র্যাট অ্যান্ড মাউস খেলার জন্য না, ঠিক আছে? র্যাট অ্যান্ড মাউস খেলার জন্য না। এইভাবে আপনি যদি আলাদা করে করে এগোন, তাহলে যারা ভালো লেখেন তাদের আহামরি পরিবর্তন আসবে না, তাদের কন্টেন্ট গুলা এই বিষয়গুলোর উপর আর একটু প্রপার দখল আসবে। তো অধিকাংশই দুঃখজনক ভাবে খারাপ লেখেন, আপনারা খারাপ লেখা থেকে আপনাদের লেখার কোয়ালিটিটাকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে পারবেন। ঠিক আছে? তো এই যে পার্টটা দিয়েছি এটাকে গো থ্রু করেন। গো থ্রু করে এখানকার কোন একটা কনসেপ্ট যদি বা কোন একটা বাক্যের কোন একটা ব্যবহার যদি আপনি বুঝতে না পারেন, এইটা আমাদের পরবর্তী সেশনের শুরুতে আপনারা বলবেন, আমি আপনাদের থেকে ওপেন নেট কোয়েশ্চেন নিব। তাহলে আপনার প্রশ্ন দেখে আমি বুঝবো যে আপনার আসলে দুর্বলতার জায়গাটা কতটুকু তীব্র। তারপর হয়তো আপনাদের জন্য টেইলর্ড সাজেশন দেওয়া সম্ভব। ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। তো আমরা আমাদের বেসিক্স ফর রাইটিং এর সেকেন্ড সেশন আমরা এই জায়গাটা থেকে কন্টিনিউ করব। আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী দিনে আরেকটা কন্টেন্ট যাবে, সেগুলো আপনি একটু দেখতে থাকেন। আমরা সেই ক্লাসটা ওইভাবে কন্ডাক্ট করব। ঠিক আছে? আর আপু আপনার যে কোয়েশ্চেনটা ছিল এটা আপনি কাইন্ডলি আমাদের একটু এখনই, মানে এটা আমরা এই ওপেন প্ল্যাটফর্ম ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন, তো একটু প্রাসঙ্গিক, আপনি একটু আমাদের হটলাইনে আজকে আপনি এই 9টার সময় ফোন দেন। আমি আপনার যে কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি আমি তাকে প্রপারলি এটা বুঝিয়ে রাখতেছি, সে আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে। ঠিক আছে? ঠিক ওকে। আছে স্যার, থ্যাংক ইউ। জি জি জি, আসসালামু আলাইকুম।